সো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমাদের বেসিক ম্যাথমেটিক্সের 4th ক্লাস এবং আজকে আমরা ফিজিক্স বা ম্যাথমেটিক্সের এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব যে টপিকটা ফিজিক্স ম্যাথমেটিক্স সাথে কেমিস্ট্রিতেও, কেমিস্ট্রির যে ফিজিক্যাল পার্ট সেখানেও কিন্তু খুব ডিটেইলড ওয়েতে কাজে লাগবে। এমন না যে শুধু কি হলে কি হয়, শুধু ফর্মুলা ওরিয়েন্টেডভাবে জিনিসটা না, একদম কনসেপচুয়ালি গিয়ে একদম কনসেপচুয়ালি জিনিসটাকে বোঝা যে কেন হচ্ছে, কি হচ্ছে, এবং একটু ভালো প্রবলেমে গেলে সেই জিনিসগুলো কী করে চেঞ্জ হয়ে যাবে। কারণ বেসিকটা জেনে তুমি সহজ কাজকর্ম করে ফেলতে পারবে, মেইনস অবধি মোটামুটি করে ফেলতে পারবে, কিন্তু তারপর যে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আছে সেটা কিন্তু তোমার জানা হবে না যদি তুমি না একদম কোর থেকে জিনিসটা জানো, একদম গভীর থেকে জিনিসটা জানো। তো আমার লক্ষ্য সেটাই থাকে প্রত্যেকটা ক্লাসের, যে একদম বেসিক থেকে জিনিসটাকে একদম অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়া, যতটা অবধি নিয়ে যাওয়া যায়। এমনিতে এটা WBJEর ক্লাস, বাট WBJE ছাড়া আমাদের মেইনসের জন্য, নিটের জন্য, সাথে অ্যাডভান্সের বেসিক পার্টের জন্য কিন্তু ভিডিওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ক্লাসটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা পড়বো গ্রাফস, আজকে আমরা পড়বো গ্রাফ সংক্রান্ত সমস্ত জিনিস। যে প্রথম কথা, গ্রাফ জিনিসটা কি? গ্রাফ মানে হচ্ছে যে দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো আমাদের কাছে কোয়ান্টিটি দিয়ে দেবে, ওয়াই এবং এক্স। ধরা যাক ওয়াই এবং এক্স, যা খুশি হতে পারে, এবি হতে পারে, ওয়াইজেড হতে পারে, ধরে নিচ্ছি আমরা ওয়াই এক্স, যেটা ধরা হয় সব ক্ষেত্রে। তো ধরা যাক আমাদের কাছে দুটো ভেরিয়েবল কোয়ান্টিটি আছে, দুটো রাশি আছে। রাশি মানে কি না, আমরা আমাদের চারপাশে যত রকম জিনিস দেখি সেগুলোকে মেজার করি আমরা যার সাহায্যে। ধরো এই পেনটা, আমার হাতে যে পেনটা আছে, মার্কারটা, তার যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা মেজার করি লেন্থের সাহায্যে, সেন্টিমিটারের সাহায্যে বা মিটারের সাহায্যে। তো এই যে দৈর্ঘ্যটা, এটা একটা ইউনিট। এর যে ভর, এর যে মাস, সেটাকে আমরা কেজিতে প্রকাশ করতে পারি, গ্রামে প্রকাশ করতে পারি। তো এই যে মাসটা, এটা একটা ইউনিট, রাশি। তো এই যে রাশি, এই রাশি দু রকমের হতে পারে। একটা হতে পারে কনস্ট্যান্ট রাশি, একটা হতে পারে ভেরিয়েবল রাশি। একটা হতে পারে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, একটা হতে পারে ভেরিয়েবল কোয়ান্টিটি। এগুলো আমি লেখাচ্ছি না, কারণ এগুলো একদম বেসিক জিনিস, জাস্ট গল্পের মতো করে শুনে যাও। কনস্ট্যান্ট কোয়ান্টিটি আমরা কাদের বলি? বলছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি মানে সেই কোয়ান্টিটি যারা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল না, বা যে ভেরিয়েবলটার উপর সে ডিপেন্ড করছে বা ডিপেন্ড করার কথা তার উপর সে ডিপেন্ডেন্ট যদি না হয়, সে যদি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ ধরো তোমার কাছে একটা সংখ্যা দিল কেউ 100, ধরো তোমাকে বললো যে সার্কিটের মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ইলেকট্রিসিটি তোমাদের বেশিরভাগেরই পড়া আছে। তো ধরো 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তার মানে সেই 100 অ্যাম্পিয়ারটা টাইমের উপর ডিপেন্ড করছে না, এবং 100 অ্যাম্পিয়ারটা কোনো কিছুর উপরই ডিপেন্ড করছে না, কারণ 100 অ্যাম্পিয়ারটা কনস্ট্যান্ট। কিন্তু ধরো তোমাকে কেউ বললো যে একই সার্কিট আছে, তার মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ারের পরিবর্তে 100 সাইন ওমেগাটি পরিমাণ কারেন্ট যাচ্ছে, 100 সাইন ওমেগাটি পরিমাণ কারেন্ট যাচ্ছে, যেটা কিনা ডিসি নয়, এসি কারেন্ট। তো তখন তুমি দেখতে পাবে যে কারেন্টের মধ্যে টাইম আছে। কারেন্টের মধ্যে টাইম আছে মানে টাইম পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে কারেন্ট পরিবর্তন হবে। তাহলে সময়ের সাথে সাথে কারেন্ট পরিবর্তনশীল। তো জিনিসটা এরকমই, যে হতে পারে কনস্ট্যান্ট কোনো কোয়ান্টিটি, হতে পারে ভেরিয়েবল কোনো কোয়ান্টিটি। 100 যেটা বললাম, যেটা সময়ের সাথে সাথে বা কোনো কিছুর উপর সে নির্ভরশীল না, কোনো একটা নির্দিষ্ট পরিবাহের জন্য বা কোনো একটা নির্দিষ্ট স্পেশাল কেসের জন্য, সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আর যে ধরনের কোয়ান্টিটিগুলো কারোর উপর নির্ভরশীল, ধরো ওয়াই এক্সের উপর নির্ভরশীল, ওয়াই জেডের উপর নির্ভরশীল, জেড এক্সের উপর নির্ভরশীল, তখন তাদের আমরা বলি ভেরিয়েবল কোয়ান্টিটি। যেমন উদাহরণে 100 সাইন ওমেগাটি, ওই যে টি, টাইম। তো টাইম পরিবর্তনের সাথে সাথে কারেন্ট পরিবর্তন হবে, তার মানে কারেন্ট এখানে টাইমের ফাংশন। এখান থেকে আমাদের 3 নম্বর কথা আসে, যেটা নিয়ে অনেকে ডাউটে থাকে, সেটা হচ্ছে ফাংশন জিনিসটা কি। দেখবে সব বইতে যখনই গ্রাফ পড়ানো হয় বা যখনই ম্যাথমেটিক্সে স্পেশালি বা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এর পরে দেখতে পাবে যে সবসময় আমরা লিখি ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। এইভাবে বইতে দেখবে সবসময় লেখা থাকে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এই জিনিসটার মানে কি, অনেকে এই জিনিসটার মানে নিয়ে ডাউট থাকে যে এটা কি দাদা। এটা মানে হচ্ছে যে এখানে দুটো ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল কে, ওয়াই এবং এক্স, বা দুটো কোয়ান্টিটি আছে, ওয়াই এবং এক্স, দুটো কোয়ান্টিটি ওয়াই এবং এক্স। ভালো করে দেখো, ওয়াই ফাংশন অফ এক্স, এটাকে বলে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে ওয়াইটা দেখতে কিছুটা এরকম। কীরকম? ওয়াইটা দেখতে হয়তো এরকম, হয়তো ওয়াই ইকুয়াল টু এক্স, অথবা ওয়াইটা দেখতে হয়তো এরকম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, অথবা ওয়াইটা দেখতে এরকম, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। অর্থাৎ এক্স দিয়ে কিছু একটা হতে পারে। ওয়াইটা দেখতে এরকম, অ্যালজেব্রিক ফাংশন না, হতে পারে ওয়াইটা দেখতে এরকম সাইন এক্স, হতে পারে ওয়াইটা দেখতে কস এক্স, হতে পারে ওয়াইটা দেখতে ট্যান এক্স, হতে পারে আমাদের ওয়াইটা দেখতে ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা, হতে পারে ই টু দি পাওয়ার এক্স মনে আছে কোথা থেকে এসেছিল? লগারিদমে, আগের সেকেন্ড ক্লাসে কোথায় দেখেছিলাম। তো ওয়াই হতে পারে ই টু দি পাওয়ার এক্স, ওয়াই হতে পারে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ এটা হলেও হবে, এটা হলেও হবে। ওয়াই হতে পারে লগ এক্স, হ্যাঁ এটা হলেও হবে। তার মানে ওয়াই এক্স সংক্রান্ত যা খুশি হলেই তাকে আমরা বলবো যে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স।
বোঝা গেল? ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। তার কথাটার এক লাইনে সবচেয়ে সহজ সরল মানে হচ্ছে যে ভাই ওয়াইয়ের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এক্স লুকিয়ে আছে। ওয়াইয়ের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এক্স লুকিয়ে আছে। যখনই ওয়াইয়ের মধ্যে এক্স থাকবে তখনই আমরা বলবো ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। এবার তুমি এখানে বলতে পারো যে এখানে তাহলে ভেরিয়েবল কোয়ান্টিটি কোনটা আর কনস্ট্যান্ট কোয়ান্টিটি কোনটা? ভালো করে দেখো, এখানে দুটো কোয়ান্টিটি আছে, ওয়াই এবং এক্স। এক্স যে জিনিসটা সে কিন্তু নিজের মতো পরিবর্তন হচ্ছে। এই যে এক্সটা, এটা তো নিজের মতো যেরকম ইচ্ছে পরিবর্তন হতে পারে। এক্সের ভ্যালু হতে পারে, ধরো তুমি একটা উদাহরণ নিলে এক্স স্কোয়ার, ধরো আমি এক্স স্কোয়ারটাকে নিয়ে বোঝাচ্ছি, ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তুমি জানতে চাইছো যে এখানে কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল, জানো না, কী করে বার করবে? বলছি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারে তুমি কার মানটা পুট করতে পারো, কার মান তুমি বসাতে পারো? বলছি ডান দিকে যে জিনিসটা আছে এক্স, এক্সের মান তুমি বসাতে পারো। তাই এক্সের মান তুমি যা খুশি নাও, 0 1 2 3 4 5 যা তোমার ইচ্ছে। ধরো এক্সের মান আমরা নিলাম 0 1 2 3। বলছে এক্সের মান যখন 0, ওয়াইয়ের মান কত? 0 স্কোয়ার মানে 0। এক্স যখন 1, ওয়াইয়ের মান কত? 1। এক্সের মান যখন 2, ওয়াইয়ের মান কত? 2 স্কোয়ার মানে 4। এক্স যখন 3, ওয়াইয়ের মান কত? 3 স্কোয়ার মানে 9। তাহলে ভালো করে দেখো তো তুমি এখানে চেঞ্জটা কী করলে? এক্স পরিবর্তন কি হলো তার সাথে? ওয়াই। তার মানে কে কার উপর নির্ভরশীল? ওয়াই এক্সের উপর না এক্স ওয়াইয়ের উপর? ওয়াই এক্সের উপর নির্ভরশীল। এবার হ্যাঁ, কথার কথা তো এটাই যে ওয়াই যদি এক্সের উপর নির্ভরশীল হয় তাহলে তো ঘুরিয়ে আবার এক্স ওয়াইয়ের উপরও নির্ভরশীল। আমরা সেদিকে যাচ্ছি না, সেই কন্ট্রাডিকশনে আমরা ঢুকছি না। আমরা বলতে চাইছি সিম্পলি যে ভাই কোনটা কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল আমাদের তো দুটো আইডেন্টিফাই করতে হবে। এই জন্য এগুলোকে বলা হয় এক একটা প্যারামিটার। প্যারামিটার মানে যাদেরকে আমরা পরিবর্তন করতে পারি, সিম্পলি যাদের আমরা চেঞ্জ করতে পারি। এই যে 0 1 2 3 4 আমরা চেঞ্জ করছি, তার ফলে ওয়াই অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তাহলে ওয়াই যে জিনিসটা সেটা কনস্ট্যান্ট নয়, ওয়াই ডিপেন্ড করছে এক্সের উপর। এই জন্য ওয়াই হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ফাংশন। ওয়াইটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ফাংশন। ডিপেন্ডেন্ট মানে ও ডিপেন্ড করছে কারোর উপর, কার উপর ডিপেন্ড করছে? এক্সের উপর ডিপেন্ড করছে। আর এক্স যে জিনিসটা সেটাকে আমরা বলি ইনডিপেন্ডেন্ট ফাংশন। একজনকে বলা হয় দাদা ডিপেন্ডেন্ট, একজনকে ইন্ডিপেন্ডেন্ট, আত্মনির্ভর। ডিপেন্ডেন্ট কাদের বলা হচ্ছে? ডিপেন্ডেন্ট বলা হচ্ছে ওয়াই, কারণ ওয়াইটা নির্ভরশীল। এক্স ইন্ডিপেন্ডেন্ট, এক্স কারোর উপর নির্ভরশীল না। এবার তুমি বলতে পারো যে এর সাথে গ্রাফের কি সম্পর্ক? বলছে যে আমাদের না এই এক্স আর ওয়াই এদের মধ্যে একটা গ্রাফ বানাতে হবে। এই যে আজকের ক্লাস, সেখানে মানে আজকের ক্লাসটা এতটাই জরুরি তোমাদের যাদের বেসিক ম্যাথামেটিক্সের বা বেসিক গ্রাফের নলেজ ঠিক নেই, কারণ 11-এর শেষে এই চ্যাপ্টারটা থাকতে সবার স্ট্রেট লাইনটা ঠিক আছে, প্যারাবোলা হাইপারবোলা ইলিপস ওগুলো কী হয়, ওগুলোই গন্ডগোল আছে, ঠিক আছে? ক্লাস করানোর সময় বোঝা যায়। তো খুব সিম্পলভাবে আমরা সেটাকে ট্রিট করবো, একদমই কমপ্লেক্স হইতে নিয়ে যাবো না, যতটা সহজ সরল রাখা যায় আমরা ততটা সহজ সরল রাখবো। এবার বলছে যে ওয়াই আর এক্সের মধ্যে আমাদের এই গল্পে গ্রাফ প্লট করতে হবে। এবার ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফ প্লট করার জন্য শুরুতে তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এটাকে অ্যাক্সিস যখন আমরা বলি না তখন সেটাকে ক্যাপিটাল দিয়ে লেখা হয়, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এক্স দিয়ে, ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল ওয়াই দিয়ে। এই ছোটোখাটো জিনিসগুলো একটু খেয়াল রেখো, কাজে আসে। এটা ধরা যাক এক্স, এটা ধরা যাক ওয়াই, কারণ এগুলো অ্যাক্সিস এক একটা অক্ষ। আমাদের এবার ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফ আঁকতে হবে। বলছে যে কী করে গ্রাফ আঁকা সম্ভব, কী করে আমরা গ্রাফ আঁকতে পারি? বলছে গ্রাফ আঁকার সবচেয়ে সহজ রুল যেটা, সেটা হচ্ছে পয়েন্টস কালেক্ট করা। পয়েন্টস কালেক্ট করা বলতে তোমাকে ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফ আঁকতে দিয়েছে, তোমাকে তো ফার্স্টে জানতে হবে যে ভাই ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্কটা কী, ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্কটা কী সেটা আমাদের ফার্স্ট জানতে হবে। আমরা যদি সম্পর্কই না জানি তাহলে আমরা কী করে গ্রাফ আঁকবো? কারণ গ্রাফটা তো আফটার অল একটা সম্পর্ক, গ্রাফটা তো আফটার অল দুটো ভেরিয়েবল কোয়ান্টিটি, দুটো কোয়ান্টিটির মধ্যেকার একটা সম্পর্ক, তাই না? ধরো তোমাকে এরকম দুটো গ্রাফ দেওয়া হলো, ধরো তোমাকে, তুমি গ্রাফের কিচ্ছু জানো না, ধরো তোমাকে এরকম দুটো গ্রাফ দেওয়া হলো, একটা গ্রাফ দেখা যাচ্ছে এরকম, একটা গ্রাফ দেখা যাচ্ছে এরকম। ধরো এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই এই ফার্স্ট গ্রাফে, এটা গ্রাফ নাম্বার 1, এটা গ্রাফ নাম্বার 2, তোমার যদি কেউ বলে যে ফার্স্ট গ্রাফে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী, তুমি দেখো নর্মালি কমন সেন্স দিয়ে বুঝাবে। বলছে তুমি এক্সের ভ্যালু যত বাড়াবে মানে ডেফিনেটলি অরিজিন থেকে বাড়াবে, তো এক্সের ভ্যালু যত তুমি বাড়াবে, অর্থাৎ যত তুমি অরিজিন থেকে ডান দিকে যাবে, ভালো করে দেখো তো ওয়াইয়ের ভ্যালু বাড়ছে না কমছে? ডেফিনেটলি বাড়ছে। হ্যাঁ, এখানে এক্স 0 ওয়াই 0, এখানে এক্সের কিছু ভ্যালু আছে বাট ওয়াইয়েরও কিছু ভ্যালু আছে। আরেকটু এগোলে এক্সের মান বাড়ছে, তার সাথে সাথে ওয়াইয়ের মানও বাড়ছে, তারপরে গেলে এক্সের মান আরও বাড়ছে, ওয়াইয়ের মান আরও বাড়ছে। তার মানে ওয়াই আর এক্সের মধ্যে একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই।
এবং এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে, তাহলে ওয়াই আর এক্স একজন আরেকজনের সাথে সমানুপাতিক। তাহলে আমরা খুব সিম্পলি লিখতে পারি যে ওয়াই আর এক্স একজন আরেকজনের সাথে সমানুপাতিক। তো গ্রাফের ইম্পর্টেন্স এটাই যে অনেকগুলো ডেটা পয়েন্ট না দিয়ে, একটা ম্যাথমেটিক্যাল রিলেশন না দিয়ে, জাস্ট একটা ভিজুয়ালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। কেন ভিজুয়ালি করব? তার কারণ দেখতে ভালো লাগে, ঠিক আছে? দৃশ্যম দেখেছো না? দৃশ্যমে কি বলেছেন, আমরা শোনা কথা ভুলে যেতে পারি, কিন্তু যেটা দেখি একবার চোখে সেটা আমরা তুলনামূলকভাবে কম ভুলি, তাই না? একটা জিনিস তোমাকে কেউ বললো আর তুমি সেই জিনিসটাকে একবার নিজের চোখে দেখলে কোনটা বেশি মনে থাকবে? যেটা দেখেছো। কাইন্ড অফ এটাই যে তুমি যখন এই গ্রাফটাকে দেখবে তুমি একদম কমন সেন্স লাগে, যে কিছু জানে না, ম্যাথমেটিক্সের কিছু নলেজও নেই, সেও বলে দেবে হ্যাঁ এক্স বাড়লে ওয়াই বাড়ে। এটাই হচ্ছে গ্রাফের ইম্পর্টেন্স, যে আমরা একটা কমপ্লেক্স ক্যালকুলেশনকে, একটা বড় সমীকরণ এসছে, আফটার অল তো সমীকরণ থেকেই আসে এগুলো, তো একটা বড় সড়ো সমীকরণ এসছে, সেই সমীকরণটাকেও আমরা ছোট করে আনতে পারি। সেই সমীকরণটাকে আমরা একটা সিম্পল গ্রাফে যদি প্লট করি তাহলে সেই গ্রাফটা থেকে বুঝতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? এর উদাহরণ হতে পারে প্যারাবোলা, একটা বড় কমপ্লেক্স, মানে তোমাদের লেভেলে বড় আর কি। ওয়াই ইকুয়াল টু ধরো এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, একটা সমীকরণ আছে। এবার তুমি যদি জানতে চাও যে ভাই এক্স বাড়লে ওয়াই বাড়ে না এক্স কমলে ওয়াই বাড়ে, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী, সেটা তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে পয়েন্ট বসাতে হবে। এক্সের মান 0-তে ওয়াইয়ের মান কত, এক্সের মান 1-এ ওয়াইয়ের মান কত, 2-এ কত, 3-এ কত, 4-এ কত, এই করে করে একটা বড় সড়ো স্যাম্পল নিতে হবে, নিয়ে একটা বড় ডেটা চার্ট বানাতে হবে। সেই ডেটা চার্ট থেকে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ভাই এক্স বাড়লে হয়তো ইনিশিয়ালি বাড়ে, দেন এক্স বাড়ার সাথে সাথে সে আস্তে আস্তে ডিক্রিজ করে, এরকম জিনিসটা। কিন্তু যদি তোমার কাছে একটা রেডিমেড গ্রাফ থাকে, একটা সহজ সরল সুন্দর গ্রাফ থাকে, তুমি সেই গ্রাফটা দেখে খুব ইজিলি বুঝে যাবে। তো সমীকরণকে বোঝার থেকে গ্রাফ বোঝা অনেক বেশি সহজ। দ্যাটস ওয়াই উই ইউজড গ্রাফ। এই জন্য আমরা গ্রাফ ব্যবহার করি, এবং গ্রাফের সাহায্যে যে ক্যালকুলেশন করা যায় সেটা আরও স্মুথ হয়। গ্রাফের সাহায্যে যখন আমরা ক্যালকুলেশন করবো, মানে গ্রাফ দিয়ে আবার ঘুরিয়ে ক্যালকুলেশন করবো, সেটা আরও সহজ হয়। তো এখানেই গ্রাফের ইম্পর্টেন্স। গ্রাফকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, গ্রাফ খুব ইন্টারেস্টিং টপিক, খুব সুন্দর একটা টপিক, ঠিক আছে? অনেকে ঠিক মতো বোঝায় না, সেই জন্য জিনিসটা কঠিন লাগে, অনেকে ঠিক মতো বোঝে না, সেই জন্য কঠিন লাগে। বাট একবার যদি ঠিক করে বুঝে নাও, একদম গল্পের মতো করে শুনতে শুনতে চলো, খুব ইজি টপিক, খুব মজাদার টপিক। আচ্ছা, ধরা যাক আমাদের সেকেন্ড গ্রাফটা আছে। সেকেন্ড গ্রাফটা ধরো এরকম, যেহেতু প্রথমটা সমানুপাতিক দিয়ে বললাম, দ্বিতীয়টা ব্যস্তানুপাতিক দিয়ে বলা যাক। প্রথমটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেকেন্ডটা ইনভার্সলি প্রপোর্শনাল। ধরো তোমার ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফটা এরকম, ধরো তোমার ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফটা এরকম। এইটা আবার কীরকম গ্রাফ আসছি, ধরা যাক এরকম একটা কিছু পেয়েছে, সায়েন্টিস্টরা করে টোটে কিছু পেয়েছে, বানিয়েছে, দিয়েছে, বলছে ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্ক। কী করে বার করবো দাদা? বলছে সিম্পল, তুমি এক্সের ভ্যালু বাড়াও। দেখো তো এক্সের ভ্যালু ইনিশিয়ালি বেশ কম ছিল, ওয়াইয়ের মান তার জন্য কিন্তু বেশ হাই। এক্সের মান কম ছিল, ওয়াইয়ের মান কিন্তু বেশ বেশি। এক্সের মান আরেকটু বাড়ালে ওয়াইয়ের মান কিন্তু কমে গেল, এক্সের মান আরও একটু বাড়ালে ওয়াইয়ের মান আরও কমে গেল। তার মানে এক্স বাড়ানোর সাথে সাথে ওয়াই কমছে না বাড়ছে? কমছে। তার মানে এক্স বাড়ানোর সাথে সাথে ওয়াই কিন্তু আর বাড়ছে না, ওয়াই কমছে। তাহলে এক্স কমালে নিশ্চয়ই ওয়াই বাড়বে। হ্যাঁ, এক্স কমালে, এই যে উল্টো দিকে তুমি যদি আসো তাহলে দেখো এক্স কমছে, তার জন্য দেখো গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, মানে ওয়াই বাড়ছে। তার মানে একজন আরেকজনের সাথে ঠিক সাপে নেউলে সম্পর্ক, একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে একজন বাড়লে আরেকজন কমবে, আরেকজন বাড়লে আরেকজন কমবে। তখন সেটাকে আমরা বলি ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়াই প্রপোর্শনাল টু 1/x এর গ্রাফ। এটা এইভাবে আমাদের গ্রাফ প্লট করতে হয়, বা কীভাবে প্লট করতে হয় সেটা আমি আসছি, সেটা এখন বলছি না। বাট এই হচ্ছে একটা গ্রাফ প্লটিংয়ের রাস্তা, অরিজিনাল রাস্তা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার রিফ্লেকশন আসছে বলে, হ্যাঁ, এবার এই যে আমরা দুটো গ্রাফ দেখলাম, তো গ্রাফের ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে গ্রাফের সাহায্যে আমরা ভিজুয়ালি কোনো জিনিসকে খুব সহজে, খুব সুন্দর করে বুঝতে পারি। ঠিক আছে ভাই, এবার গ্রাফ আঁকবো কী করে? তো বলছে গ্রাফ আঁকার অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো স্টেপ আছে, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রসিডিওর অনুসারে আমরা গ্রাফ আঁকতে পারি। লাইক ধরো তোমার কাছে একটা ডেটা পয়েন্ট দেওয়া আছে, যেটা প্রথমবার বললাম যে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা ডেটা পয়েন্ট দেওয়া আছে। ডেটা পয়েন্ট মানে দাদা যে এক্সের ভ্যালু যখন 0, ওয়াইয়ের মান তখন কি, এক্সের মান যখন 1, ওয়াইয়ের মান তখন কি, এক্সের মান যখন 2, ওয়াইয়ের মান তখন কি। অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে এরকম একটা ধরো চার্ট দেওয়া আছে। তো সেই চার্টের সাহায্যে তোমাকে গ্রাফ প্লট করতে বলেছে, তুমি পারবে? হ্যাঁ,
এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, তার মানে গ্রাফটা শুরু হচ্ছে এখান থেকে। এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, তাহলে এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, অর্থাৎ পয়েন্টটা এখানে। এক্সের মান 2, ওয়াইয়ের মান 4, এক্সের মান 2, আচ্ছা ওয়াইয়ের মান বেড়ে 4। এক্সের মান 3, ওয়াইয়ের মান 9, এক্সের মান জাস্ট 3 বাট ওয়াইয়ের মান 9। তাহলে এই কটা পয়েন্টকে তুমি যদি জয়েন করো, তাহলে তুমি তো তোমার ডিজায়ার্ড গ্রাফ পেয়ে যাবে, তুমি তোমার প্রয়োজনীয় যে গ্রাফ সেটা পেয়ে যাবে। তো ফার্স্ট রাস্তা এটা যে আমরা পয়েন্ট বসিয়ে গ্রাফ বার করতে পারি। এবার এটা কি খুব করা হয়? বলছে যখন তোমাকে গ্রাফ পেপারে করতে হয় তখন তোমাকে এই প্রসিডিওরে যেতে হয়। তো জানো অলরেডি যে ধরো প্রিজমের এক্সপেরিমেন্টটা, ওই যে প্রিজম ক্লাস 12-এর প্রিজম, তার মধ্যে দিয়ে যখন লাইট পাঠানো হয় তখন লাইটে ডেভিয়েশন হয়। তো মিনিমাম ডেভিয়েশন কততে হয়? গ্রাফ বানাতে হয় না? এরকম দেখতে হয় গ্রাফটা, এরকম শেপের দেখতে হয় গ্রাফটা, এরকম শেপের দেখতে হয় গ্রাফটা। এবার এই গ্রাফটা তুমি বানাবে কি করে? আলাদা আলাদা ডেটা পয়েন্ট নিল, এখানে ডেটা নিলে, এখানে ডেটা নিলে, এখানে ডেটা নিলে, এখানে 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 নিয়ে পেন্সিল দিয়ে জিনিসটাকে ড্র করলে দেখা গেল যে এরকম আসে। হ্যাঁ, একদম পারফেক্ট শেপে আসে না, সেটা আসার সম্ভাবনা, কারণ ইনস্ট্রুমেন্টে কিছু এরর থাকে। আচ্ছা, তার মানে এইভাবে তো আমরা গ্রাফ আঁকি, কিন্তু সেটা না তখন আঁকি যখন প্র্যাকটিক্যাল করি। এখানে যদি আমরা এই প্রসিডিওর ফলো করি তাহলে জিনিসটা অনেক লেন্দি হয়ে যাবে, জিনিসটা অনেক বড় হয়ে যাবে, অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, অনেকক্ষণ ধরে তালি করতে হবে, কারণ পয়েন্ট নিতেও তো সময় লাগে। পয়েন্ট নিয়ে সেটাকে প্রপার জায়গায় প্লেস করতে সময় লাগে, কারণ প্রপার জায়গায় তুমি যদি প্লেস না করো গ্রাফের নেচার পাল্টে যাবে। তাহলে রাস্তা কি? দ্বিতীয় রাস্তা হচ্ছে তাই সমীকরণ দেখে বলা। ধরা যাক তোমার কাছে একটা সমীকরণ আছে, সমীকরণ আছে বলতে ধরা যাক y = ax + b, ধরা যাক এরকম একটা সমীকরণ আছে, y = ax + b, এরকম একটা সমীকরণ আছে। ধরা যাক এরকম একটা সমীকরণ আছে, y = ax² + d, এরকম একটা সমীকরণ আছে। ধরা যাক y = log x, এরকম একটা সমীকরণ আছে। তো তোমার কাছে যে কোনো একটা সমীকরণ, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে যে সেই ইকুয়েশনটার সাহায্যেও আমরা গ্রাফ প্লট করতে পারি। কি করে? বলছে প্রথম কথা, তুমি তো এখানে এক্স ওয়াই মান বার করে তুমি এখানে এক্স এর মান বসালে, ওয়াই ফাংশন অফ এক্স, ওয়াই ফাংশন অফ এক্স, ওয়াই ফাংশন অফ এক্স। তার মানে আমরা যদি এক্স এর মান পরিবর্তন করি তাহলে ওয়াই পাল্টে যাবে। তো আমরা এক্স এর মানটাকে আলাদা আলাদা করে নিজের মতো করে বসিয়ে যে ওয়াইটা পাবো তা দিয়ে একটা এক্স ওয়াই চার্ট বা ওয়াই এক্স চার্ট বানাতে পারি, দেন ওয়াই আর এক্স কে এরকম গ্রাফিক্যালি আমরা প্লট করতে পারি। কিন্তু সেটা তো আর রাস্তা না, সেটা থেকে বাঁচার জন্যই তো ইকুয়েশন এলাম, সেটাতেই যদি ফিরে যাই লং হয়ে যাবে প্রসেস। ছোট করার রাস্তা কি? সিম্পল। বলছে যে যখনই একটা সমীকরণ ওরা দেবে, এই চ্যাপ্টারে আমরা এটাই পড়বো যে একটা সমীকরণ দেওয়া থাকলে সেটাকে আমরা গ্রাফে কী করে ট্রান্সফর্ম করতে পারি। একটা গ্রাফ দেওয়া থাকলে সেটাকে আমরা সমীকরণে কী করে ট্রান্সফর্ম করতে পারি। সমীকরণ থেকে গ্রাফ বা গ্রাফ থেকে সমীকরণ, এই যে ট্রান্সফরমেশনটা এটা আমরা কী করে করতে পারি, এটাই আজকে আমরা শিখব। এটাই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টপিক। যে একটা সমীকরণ দেওয়া আছে, ভাই তাহলে ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফ কীরকম হবে? এক লাইনে, অত কিছু পয়েন্ট বসিয়ে না। y = ax² + d, ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফ কীরকম হবে? কোনো সমীকরণের সাহায্যে জাস্ট y = log x, সমীকরণের গ্রাফ কীরকম হবে? কোনো ডেটা পয়েন্ট বসিয়ে না। আজকের ক্লাসের আমাদের মোটোটা হচ্ছে এটাই। ঠিক আছে, বোঝা গেছে? ভিডিওটা পজ করে লিখে নাও, এখন লেখার টাইম দিলে আবার পড়ানো কম হয়ে যাবে। ভিডিওটা পজ করো, করে লিখে নাও। হয়ে গেছে? চলো, এখনো কিছু সেরকম লেখা নেই, এবার থেকে আসবে। তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা সমীকরণ থেকে গ্রাফ বানানো। কেন গ্রাফ বানাবো আমরা? তার কারণ গ্রাফকে নিয়ে কাজ করা, গ্রাফকে নিয়ে ট্রিট করা অনেক বেশি সহজ কম্পেয়ার টু অ্যান ইকুয়েশন। একটা ইকুয়েশন নিয়ে কাজ করা যতটা একটা গ্রাফ নিয়ে কাজ করা অনেক সহজ তুলনামূলক, সেই জন্যই আমরা গ্রাফের ব্যবহার করি। আচ্ছা, এবার গ্রাফ পড়ার জন্য বা গ্রাফ বানানোর জন্য, আমরা যেহেতু গ্রাফ বানাবো তাই গ্রাফ বানানোর জন্য আমাদের ফার্স্ট একটা জিনিসের কনসেপ্ট থাকা খুব জরুরি, যেটাকে বলা হয় একটা গ্রাফের স্লোপ। যখনই আমাদের গ্রাফ বানাতে হয় তখন গ্রাফ বানানোর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে মশলা সেটা হচ্ছে সেই গ্রাফের স্লোপ, বাংলায় যেটাকে বলে নতি। কি জিনিসটা? স্লোপ। অনেকে পড়েছ, তারাও দেখো, কারণ আমরা একদম ডিটেইলে ভালো করে পড়বো ভালো ভালো এক্সাম্পলের সাহায্যে। যারা দেখোনি একদম শুরু থেকে পড়াচ্ছি, দেখে নাও। স্লোপ, স্লোপ জিনিসটা কি? বলছে ধরা যাক আমাদের কাছে ওয়াই এক্সের একটা গ্রাফ আছে, ধরা যাক আমাদের কাছে ওয়াই এক্সের একটা গ্রাফ আছে এবং গ্রাফের নেচারটা এরকম।
এই ওয়াই, এই এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং আমাদের গ্রাফের নেচারটা সামথিং এরকম। আচ্ছা, এরকম নেচারেরও হতে পারে, এটা তো স্ট্রেট লাইন না, না স্ট্রেট লাইন না, এটা আলাদা একটা শেপ। ঠিক আছে, কি দেখবো সেটা পরে। আচ্ছা, আমাদের ওরা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পিতে, এই ধরো জায়গায় একটা পয়েন্ট আছে পি, এই গ্রাফের উপর কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টে স্লোপ বার করতে দিয়েছে। ওরা আমাদের বলেছে যে ভাই স্লোপ অ্যাট পয়েন্ট পি তুমি বার করে দাও, স্লোপ অ্যাট পয়েন্ট পি তুমি বার করে দাও। প্রশ্ন হচ্ছে কি করে করব। স্টেপ ওয়ান, একদম স্টেপ করে শিখে নিন। স্টেপ নাম্বার ওয়ান, একটা গ্রাফের, সে গ্রাফ যেরকমই হোক না কেন, হাইপোথেটিক্যাল যে কোনো এরকম তেরা বেকা গ্রাফ, সে প্রসেস সব জায়গায় সে বলছে যে একটা গ্রাফের যে পয়েন্টে আমাদের স্লোপ বার করতে দিয়েছে সেই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট আঁকবো, একটা স্পর্শক আঁকবো। আচ্ছা, এখানে পি পয়েন্টে দিয়েছে, তাহলে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে যে ফার্স্ট কাজ আমাদের একটা ট্যানজেন্ট ড্র করা। কোন ট্যানজেন্ট, কোন পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা, কোন পয়েন্টে স্পর্শক ড্র করা, না যে পয়েন্টে ওরা আমাদের স্লোপ বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে পি পয়েন্টটা, সেই পি পয়েন্টটাকে দিয়ে আমরা একটা ট্যানজেন্ট আঁকছি। ট্যানজেন্ট মানে কি জানো? স্পর্শক মানে এই পি পয়েন্টটাকে দিয়ে জাস্ট টাচ করে যে স্ট্রেট লাইনটা বেরিয়ে যাবে সেটাকে বলা হয় স্পর্শক। বানিয়ে ফেললাম ট্যানজেন্ট। সেকেন্ড স্টেপ, এই যে ট্যানজেন্টটা আমরা বানালাম সে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এই যে ট্যানজেন্টটা আমরা বানালাম সে পজিটিভ এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বরাবর সেটা ফাইন্ড আউট করা। এই যে স্লোপ, এই যে আমাদের স্ট্রেট লাইনটা, ট্যানজেন্টটা, এই জিনিসটা হচ্ছে আমাদের স্পর্শক। ঠিক আছে, এবার এই স্পর্শকটা ধনাত্মক এক্স অক্ষের সাথে, অর্থাৎ এই এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে সেটাকে ফাইন্ড আউট করা। বলছে তার জন্য আমাদের আইদার এই স্পর্শকটাকে এরকমভাবে বাড়িয়ে নিতে হবে, এই স্পর্শকটাকে বাড়িয়ে নাও, দিয়ে এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা ফাইন্ড আউট করো, অথবা যে পয়েন্টে তুমি স্পর্শকটা আঁকলে জাস্ট সেই পয়েন্টে এক্স অক্ষের সাথে সমান্তরাল একটা লাইন তুমি বানিয়ে নাও। যে পয়েন্টে তুমি স্পর্শকটা আঁকলে সেই পয়েন্টে তুমি এক্স অক্ষের সাথে প্যারালাল একটা লাইন বানিয়ে নাও। তাতে কি হলো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও মাস্ট বি থিটা। ঠিক বোঝা যাচ্ছে? আমাদের পি পয়েন্টে স্পর্শক বানাতে হবে। আমরা স্টেপ নাম্বার ওয়ানে কী করলাম না, পি পয়েন্টটাকে দিয়ে আমরা একটা স্পর্শক আঁকলাম, এই পি পয়েন্টটাকে দিয়ে আমরা একটা ডটেড লাইনে ট্যানজেন্ট আঁকলাম। স্টেপ নাম্বার টু, এই যে ট্যানজেন্টটা সেটা পজিটিভ এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বরাবর। প্রত্যেকটা কথার মানে আছে, ভালো করে দেখো। এক্স অ্যাক্সিস দু রকমের হতে পারে, এই সাইডটাকে আমরা বলি পজিটিভ এক্স অ্যাক্সিস, এই সাইডটাকে আমরা বলি নেগেটিভ এক্স অ্যাক্সিস। বলছে এই থিটাটা আমরা যখন মেজার করব না, এই যে থিটাটা আমরা যখন মেজার করব তার দুটো কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে সেটাকে মেজার করতে হবে ফ্রম পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে এটাকে মেজার করতে হবে, মানে এইভাবে আমরা সব সময় মেজার করব পজিটিভ এক্স অক্ষ থেকে। এবং ভালো করে দেখো, পজিটিভ এক্স অক্ষ থেকে তুমি যখন অ্যাঙ্গেলটাকে মেজার করবে তখন সেই অ্যাঙ্গেলের ডাইরেকশনটা কোন দিকে হবে? দু রকমের ডাইরেকশন হয় না, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। একটা ডাইরেকশন হয় এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হয় ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। এখানে যে অ্যাঙ্গেলটা তুমি পাবে পজিটিভ এক্স অক্ষের সাথে যখনই করবে তখনই তুমি যে অ্যাঙ্গেলটা পাবে সেই অ্যাঙ্গেলটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। সেকেন্ড কন্ডিশন তোমার এটাই, এই যে থিটাটা তুমি নেবে সেই থিটাটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে নেবে। তুমি যদি ভুলেও ক্লকওয়াইজ নাও, তুমি যদি ভুলেও পজিটিভ এক্স অক্ষের সাথে না নিয়ে নেগেটিভ এক্স অক্ষের সাথে নাও, তোমার এন্টায়ার কনসেপ্ট গুলিয়ে যাবে, এন্টায়ার কনসেপ্ট উল্টো হয়ে যাবে, বাকিদের যা আসবে তোমার ঠিক তার উল্টো উল্টো আসবে। তো সেটা তুমি চাও না, তুমি চাও না সহজ সরল করে ফেলি। তাই জন্য এগুলো স্ট্যান্ডার্ড রুল মেনে চলতে হবে। প্রথম স্টেপ ট্যানজেন্ট ড্র করা, দ্বিতীয় স্টেপ এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে, শুধু এক্স অক্ষের না পজিটিভ এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর। তো দেখো ভালো করে, পজিটিভ এক্স অক্ষের সাথে এইভাবে আমরা ঘুরেছি থিটা, এই যে এইভাবে আমরা ঘুরেছি থিটা, তাহলে এই যে ডাইরেকশনটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আছে থিটা। ঠিক আছে, তাই থিটাটা দুটো কন্ডিশন, একটা থিটাটাকে মেজার করা হয় পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে এবং তার ডাইরেকশন হয় হামেশা অ্যান্টি ক্লকওয়াইজ। 3 নম্বর বিষয়, ভেরি ইম্পর্টেন্ট বিষয়। থিটা তো পেয়ে গেলে, থিটা তো মেজার করা হয়ে গেল। 3 নম্বর বিষয়, এই থিটার আগে যদি আমরা একটা ট্যান লাগিয়ে দিই, থিটার আগে ট্যান তো লাগানো যায় না, ট্যান ফাংশনটার সাহায্যে যদি আমরা থিটাকে অপারেট করি, অর্থাৎ ট্যান থিটা, থিটাটা মেজার হয়ে গেছে, এবার এই যে ট্যান থিটা,
এটাকে আমরা ক্যালকুলেট করব এবং এই যে ট্যান থিটাটা এটাই আমাদের বলে দেবে সেই পয়েন্টে সেই গ্রাফটার স্লোপ অফ দ্যাট গ্রাফ ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট বা অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। দেখো বোঝা গেল কিনা? এই তিনটে সিম্পল স্টেপ তুমি যদি মানো, তোমার গ্রাফ যেরকমই হোক, সিম্পল স্ট্রেট লাইন হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, বা আরবিট্রারি কোনো একটা গ্রাফ হতে পারে, এরকম এঁকে বেঁকে যাচ্ছে। এবং এই সব কিছু না লাগবে, এই সব কিছু যখন মেকানিক্স পড়বে, মেকানিক্সের একটু ভালো প্রবলেমে যখন যাবে, মানে ইনফ্যাক্ট ভালো প্রবলেমেও যেতে হবে না, একদম বেসিক প্রবলেমেই আছে আর কি, তো সেখানে কিন্তু গ্রাফের নলেজ থাকাটা খুব জরুরি। সেই জন্য আমি করাচ্ছি এত ডিটেইলে। তো স্লোপ বার করার রাস্তা কি না, যে পয়েন্টে স্লোপ বার করতে দিয়েছে, আবার এখানে বার করতে দিয়েছে, এখানে করবে না ডেফিনেটলি, এখানে বার করতে দিয়েছে, তো এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট আঁকো, সেই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল মেজার করছে সেটা ফাইন্ড আউট করো, এবং ফাইন্ড আউট করার জন্য তোমাকে এত অব্দি বাড়াতে হবে না, না বাড়িয়েও তুমি করতে পারো যে এই পয়েন্টেই একটা এক্স অক্ষের সাথে সমান্তরাল লাইন টেনে দাও, এবার এই অ্যাঙ্গেলটা মেজার করো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে, এইটা, তাহলে এখানে আমাদের থিটা তৈরি হচ্ছে, এবং সেই থিটাটা আমরা দেখতে পেলাম যে সেই থিটাটা কিন্তু মেজার হয়ে গেল। এবার যদি আমরা ট্যান থিটাটাকে মেজার করি, তাহলে সেই ট্যান থিটাটাকেই বলবো আমরা সেই গ্রাফের স্লোপ, সেই পয়েন্টে সেই গ্রাফের স্লোপ, এবং স্লোপকে আমরা রিপ্রেজেন্ট করি এম চিহ্নের সাহায্যে। স্লোপকে যখনই রিপ্রেজেন্ট করবে তখন এম এর সাহায্যে করবে, তাহলে এম ইকুয়াল টু আমরা বলতে পারি ট্যান থিটা। কোনো ডাউট নেই আই থিঙ্ক, এম ইকুয়াল টু ট্যান থিটা, এম মানে স্লোপ, স্লোপ ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা, কে বলতে পারবে এই যে আমাদের স্লোপ আছে, এই যে আমাদের এম জিনিসটা আছে, আচ্ছা সে কি হামেশা পজিটিভ, নাকি সে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে? এই যে এম আমরা বার করলাম স্লোপ, এটা কি সারা জীবন পজিটিভই হবে, নাকি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে? সেটা কী করে বার করবো, সেটাকে ফাইন্ড আউট করার রাস্তা কি? বলছে সিম্পল, বলছে স্লোপ মানে আমরা জানি ট্যান থিটা। আচ্ছা, স্লোপ মানে আমরা জানি ট্যান থিটা, তার মানে ট্যান থিটা যখন পজিটিভ তখন স্লোপ পজিটিভ, ট্যান থিটা যখন নেগেটিভ তখন স্লোপ নেগেটিভ। আচ্ছা দাদা, ট্যান থিটা যখন পজিটিভ তখন স্লোপ পজিটিভ। আচ্ছা, ট্যান থিটা কখন পজিটিভ? সব পড়িয়ে দিয়েছি আমি ট্রিকোনোমেট্রিক ফাংশনে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু পজিটিভ হয়? এক তো হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, এক হয় থার্ড কোয়াড্রেন্টে। অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তো প্রথম কোয়াড্রেন্টে সবাই প্লাস, টেনও প্লাস, 3 নম্বর কোয়াড্রেন্টেও 10 প্লাস। তার মানে যদি আমাদের ট্যান বা যদি আমাদের থিটাটা আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে অথবা থার্ড কোয়াড্রেন্টে থাকে, তবে আমাদের ট্যান থিটা হামেশা পজিটিভ হবে। এবারে যে থিটাটা না, এটা থার্ড কোয়াড্রেন্টে খুব একটা থাকে না, খুব কম, রেয়ার। কারণ থার্ড কোয়াড্রেন্ট মানে কি 180 থেকে 270-এর মধ্যে, মানে 250 ডিগ্রি, 260 ডিগ্রি, 265, 225, এই অ্যাঙ্গেলগুলো ইউজুয়ালি হয় না। তাই থার্ড কোয়াড্রেন্টটাকেও আমরা সেরকম গুরুত্ব দিই না, দিই ফার্স্ট কোয়াড্রেন্টটাকে। এবং ফার্স্ট কোয়াড্রেন্ট মানে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটা 0 থেকে 90-র মধ্যে। অর্থাৎ থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, ভালো করে বোঝো, থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ যখন থিটাটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, ঠিক সেই মোমেন্টে যে স্লোপটা আমরা পাবো সেই স্লোপটা হবে পজিটিভ। একবার বুঝে নাও, পরে দেখবে কতটা হেল্প হয়। থিটার ভ্যালু যখন, ভালো করে, স্লোপ পজিটিভ কখন হবে? স্লোপ পজিটিভ তখন হবে যখন ট্যান থিটা পজিটিভ। ট্যান থিটা পজিটিভ কখন হবে? ট্যান থিটা পজিটিভ তখন হবে যখন থিটাটা আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা থার্ড কোয়াড্রেন্টে মেজার করা হচ্ছে। থার্ড কোয়াড্রেন্ট বলতে 180 থেকে 270, খুব রেয়ার অ্যাঙ্গেল তুমি পাবে, খুবই রেয়ার, যেখানে কিন্তু থিটার মানটা 180 থেকে 270-এর মধ্যে হয়, খুব রেয়ার। তাই জন্য ফার্স্ট কোয়াড্রেন্টটাকেই আমরা প্রেফারেন্স দিই। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে থিটাটা 0 থেকে বড়, 90 থেকে ছোট, 0 থেকে 90-র মধ্যে, অর্থাৎ সূক্ষ্ম কোণ। থিটার ভ্যালুটা যখন অ্যাকিউট অ্যাঙ্গেল, তখন আমাদের যে স্লোপটা হবে সেই স্লোপটা পজিটিভ। তাই থিটার মান যখন 90-র থেকে ছোট, তখন যে স্লোপটা আমরা পাবো সেই স্লোপটা পজিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বলে ফেলো তো, এখানে এই ছবিতে আমরা যে থিটাটা পেয়েছিলাম, এখানে স্লোপটা পজিটিভ না নেগেটিভ? এই পি পয়েন্টের স্লোপটা প্লাস না মাইনাস?
তার জন্য মেজার করতে হবে থিটাটা। খালি থিটাটাকে দেখো, থিটাটা 90 থেকে ছোট না বড়? কমন সেন্স, এটা থিটাটা 90 থেকে ছোট, দেখে বোঝা যাচ্ছে ভাই। তো 90 থেকে ছোট মানে এই পয়েন্টে যে পি পয়েন্টে যে স্লোপটা আমরা এঁকেছি, সেই স্লোপটা কিন্তু পি পয়েন্টে স্লোপের মানটা কিন্তু পজিটিভ। ক্লিয়ার? ওকে। দ্বিতীয় বিষয়, স্লোপ কখন নেগেটিভ হতে পারে? বলছে স্লোপ নেগেটিভ হবে তখন, স্লোপ মানে আফটার অল ট্যান থিটা, যখন ট্যান থিটার মান নেগেটিভ। আচ্ছা ট্যান থিটা নেগেটিভ কোথায় হতে পারে? বলছে ট্যান থিটা তো 1 আর 3 প্লাস, তার মানে 2 আর 4 এই দুটো জায়গায় এমন আছে যেখানে তারা মাইনাস, এই 2 আর 4 এখানে তারা মাইনাস। এবার আবার এই যে 4 নম্বর কোয়াড্রেন্টটা, সেটা নিয়ে আমরা খুব একটা কাজ করি না, তার কারণ 270 থেকে 360 কত অ্যাঙ্গেল দেখেছো? কখন তুমি দেখেছো যে তোমাকে অ্যাঙ্গেল মেজার করতে দিয়েছে 330? খুব কম 300। চাঁদা দিয়ে মেজার না, তখন তো থাকে এমনিতে মেজার অনেক কম করতে হয়। তাই জন্য ফোর্থ কোয়াড্রেন্টটাকেও আমরা মোটামুটি বাদ দিয়ে দিই, আমরা রাখি সেকেন্ড কোয়াড্রেন্টটাকে। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 90 থেকে 180-র মধ্যে, এই রিজিয়নটাতে। হ্যাঁ ভাই, এই রিজিয়নটাতে। তাহলে থিটার মানটা যখন 90 থেকে 180-র মধ্যে হবে, অর্থাৎ থিটাটা যখন স্থূলকোণ হবে, আগের বার থিটাটা সূক্ষ্মকোণ ছিল, 90 থেকে ছোট, তখন স্লোপ পজিটিভ। সিমিলারলি যখন থিটাটা স্থূলকোণ 90 থেকে বড়, তখন যে স্লোপ আমরা পাবো সেই স্লোপ হবে আমাদের নেগেটিভ। তার কারণ সেই রিজিয়নে ট্যান থিটার ভ্যালু নেগেটিভ। বোঝা গেল? তাই স্লোপ প্লাস না মাইনাস সেটা বোঝার জন্য আমরা কিচ্ছু করব না, আমরা জাস্ট থিটাটা মেজার করব, এবং থিটাটা মেজার করার জন্য এই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। প্রথম ট্যানজেন্ট আঁকো, দ্বিতীয় ধনাত্মক এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কত অ্যাঙ্গেল করেছে সেটা ফাইন্ড আউট করো, এবং তৃতীয় আমাদের ট্যান থিটা মেজার করো। এবং তোমাকে যদি মান বার করতে হয় তবেই ট্যান থিটা লাগবে, যদি খালি জানতে হয় স্লোপ প্লাস না মাইনাস, তাহলে ট্যান থিটা করার কোনো দরকার নেই। তুমি জানো যে থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে স্লোপ পজিটিভ, থিটা যদি স্থূলকোণ হয় তাহলে স্লোপ নেগেটিভ। ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 1, প্র্যাকটিস কোয়েশ্চেন 1। ধরো তোমাকে ওয়াই আর এক্সের মধ্যে একটা গ্রাফ এঁকে দিয়েছে এরকম, এবং তোমাকে এই পয়েন্টটার নাম ওরা দিয়েছে পি। এই যে পয়েন্টটা, এটাকে ওরা বলছে যে এই পয়েন্টটা পি। তোমাকে ওই পি পয়েন্টের স্লোপ বলতে হবে পজিটিভ, নেগেটিভ না জিরো। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে স্লোপ কি জিরো হতে পারে? স্লোপ তো ভাই পজিটিভ হতে পারে, হ্যাঁ পারে। স্লোপ তো ভাই নেগেটিভ হতে পারে, হ্যাঁ ভাই পারে। 3 নম্বর বিষয়, স্লোপ কি জিরো হতে পারে? এই যে এমটা স্লোপ, সে কি জিরো হতে পারে এক্স্যাক্টলি? বলছে হ্যাঁ পারে, তার কারণ স্লোপ মানে কি ট্যান থিটা। তো ট্যান থিটা যখন জিরো তখনই স্লোপ জিরো। আচ্ছা ট্যান থিটা জিরো কোথায় হয়? থিটা ইকুয়াল টু জিরোতে, বা থিটা ইকুয়াল টু 180, তাই না? ট্যান জিরোর মান জিরো, ট্যান 180-র মানও তো জিরো, তার মানে থিটার মান যখন 0 ডিগ্রি বা থিটার মান যখন 180 ডিগ্রি, তখন যে স্লোপ আমরা পাবো সেই স্লোপ কিন্তু জিরো হবে। তাই স্লোপ প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, জিরো হতে পারে। প্লাস হবে তখন, স্লোপ প্লাস হবে তখন যখন থিটাটা সূক্ষ্মকোণ। থিটাটা যদি স্থূলকোণ হয়ে যায়, স্লোপ হয়ে যাবে মাইনাস। এবং 3 নম্বর বিষয়, আমাদের স্লোপ জিরো হয়ে যাবে যখন থিটার মানটা জিরো। ঠিক, তাহলে তোমাকে এবার কোয়েশ্চেন ওটা দিয়েছে যে পি পয়েন্টে স্লোপ বার করতে দিয়েছে। কি করে করবে? বলছে সিম্পল, পি পয়েন্টে স্লোপ বার করতে দিয়েছে, কিচ্ছু না। তাহলে পি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্টটাকে একদম প্রসেস ফলো করে পি পয়েন্টে একটা স্পর্শক আঁকা যায়। এই হচ্ছে আমাদের স্পর্শক। আচ্ছা এই যে স্পর্শকটা, এটাকে একটু বাড়িয়ে দেওয়া যাক। আচ্ছা এবার এই যে স্পর্শকটা, এই যে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটা ধনাত্মক এক্স অক্ষের সাথে, এই যে ধনাত্মক এক্স অক্ষ পজিটিভ এক্স সাইড, তার সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কতটা অ্যাঙ্গেল করেছে সেটাকে আমরা বলি না থিটা? হ্যাঁ ভাই, এই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কতটা অ্যাঙ্গেল করেছে সেটা থিটা। আচ্ছা থিটাটা চোখে দেখে বলো, 90 থেকে বড় না ছোট? 90 থেকে বড় না ছোট? বড়, কারণ 90 তো এটা, এই পয়েন্টে তুমি যদি দেখো তাই 90 তো এটা 90 ডিগ্রি, 90 থেকে বড়, 180 থেকে ছোট। 90 থেকে 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে তো ট্যান নেগেটিভ হয়, এই জন্য বলছি আমি এত কিছু দেখা দরকারই নেই। থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট আমরা ব্যবহার করি না ইউজুয়াল কেসে, খুব রেয়ার কেস আছে যেখানে হয়, বাট খুবই রেয়ার, সেটা দরকার নেই, অত দূর যাওয়ার দরকার নেই।
তুমি দেখবে যে থিটাটা 90 থেকে ছোট না বড়, সিম্পল। যদি ছোট হয় স্থূলকোণ, বড় হলে ছোট হলে সূক্ষ্মকোণ, বড় হলে স্থূলকোণ। তাহলে 90 থেকে বড়, তাহলে থিটার মানটা 90 থেকে বড় মানেই আমাদের যে স্লোপটা হবে সেই স্লোপটা হবে চোখ বন্ধ করে নেগেটিভ। ক্লিয়ার? ক্লিয়ার। 2 নম্বর বিষয়, 2 নম্বর কোয়েশ্চেন। ধরা যাক একটা গ্রাফ ওরা আমাদের দিয়েছে এইরকম। আচ্ছা ঠিক আছে, ভালো রকম গ্রাফ। এবার এই গ্রাফের একটা পার্টিকুলার পয়েন্ট ওরা নাম দিয়েছে এখানে, যার নাম হচ্ছে পি। ওরা আমাদের বলছে যে পি পয়েন্টে স্লোপ পজিটিভ হবে, নেগেটিভ হবে না জিরো হবে। চলো ফটাফট, পি পয়েন্টে স্লোপ পজিটিভ হবে, নেগেটিভ হবে না জিরো হবে? পি পয়েন্টে স্লোপ প্লাস মাইনাস না জিরো? অ্যান্সার ইজ জিরো। কেন? কারণ এই পি পয়েন্টে, প্রথম স্টেপ, পি পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট রাখো। আচ্ছা এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? বুঝে দেখো তো, এই ট্যানজেন্ট আর এক্স অক্ষ একজন আরেকজনের সাথে সমান্তরাল। ট্যানজেন্ট আর এক্স অক্ষ সমান্তরাল। সমান্তরাল মানে দুটো রেখা সমান্তরাল, তাহলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই যে থিটাটা, চোখ বন্ধ করে সেটা 0। থিটা যদি 0 হয় তাহলে যে স্লোপ আমরা পাবো সেটাও কত? 0। তার মানে এই গ্রাফের ওই পার্টিকুলার পয়েন্টে স্লোপের মান 0। তুমি যদি একটু এগিয়ে আসো, ধরো এই পয়েন্টটায় স্লোপ মেশার না করে এই পয়েন্টে স্লোপ 0, তুমি যদি এই পয়েন্টে স্লোপ মেশার করো, ধরো এখানে একটা পয়েন্ট আছে কিউ, কিউ পয়েন্টে তুমি স্লোপ মেশার করতে চাইছো, কি করবে? বলছে কিউ পয়েন্ট, এটা পি পয়েন্টের জন্য। তুমি যদি কিউ পয়েন্টে স্লোপ মেশার করতে পারো, মানে করতে বলা হয় তোমাকে, তাহলে কি করে করবে? বলছে সিম্পল, এটা কি কিউ পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো। এবার এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে তার জন্য একটা প্যারালাল এক্স অক্ষ আঁকো। তো দেখো এক্স অক্ষের সাথে, পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ও থিটা কোণ তৈরি করেছে। এবং এই থিটাটা 90 থেকে ছোট না বড়? থিটাটা 90 থেকে ছোট না বড়? ছোট। থিটাটা 90 থেকে ছোট মানে আমাদের যে স্লোপটা হবে সেটা চোখ বন্ধ করে পজিটিভ। তার মানে একটা গ্রাফে, একটাই গ্রাফ, তার মধ্যে স্লোপ 0 হতে পারে, স্লোপ পজিটিভও হতে পারে। ঠিক এরকম এরকম গ্রাফই আছে যেখানে কোনো কোনো রিজিয়ানে স্লোপ নেগেটিভ, কোনো কোনো রিজিয়ানে স্লোপ 0, কোনো কোনো রিজিয়ানে স্লোপ পজিটিভ। উদাহরণ তার ধরো, আচ্ছা এর পরের বডি করাচ্ছি, পরের বডি করাচ্ছি, লিখে নাও। এত ভিডিওটা পজ করে লিখে নাও। খুব ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি আমি তো, ইয়ে রেখো, করো পুরোটা। হয়েছে? তাহলে একটা গ্রাফের আন্ডারে, একটা গ্রাফের মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি ওরা আমাদের স্লোপ বার করতে দেয়, তুমি খুব ইজিলি সেই স্লোপটা বার করতে পারবে উইদাউট নোয়িং কি গ্রাফের নেচার কীরকম। তুমি জানো না গ্রাফের নেচার কি, এটার সমীকরণ কি, এটার সমীকরণ কি, তুমি জানো না, কিন্তু তুমি স্লোপ যদি বার করতে দেয় তুমি খুব ইজিলি বার করতে পারবে। এবার সেই স্লোপের উপর ভিত্তি করে আমরা গ্রাফ বানাবো। আচ্ছা 3 নম্বর উদাহরণ হয়ে গেছে লেখা। 3 নম্বর উদাহরণ, ধরা যাক ওরা আমাদের গ্রাফটা দিয়েছে এরকম। এরকম। আচ্ছা একটা পয়েন্ট আছে এখানে পি, একটা পয়েন্ট আছে এখানে কিউ, একটা পয়েন্ট আছে এখানে আর। পি কিউ আর, সিম্পল। পি পয়েন্টে স্লোপ বার করতে বলেছে, পি পয়েন্টে স্লোপের ভ্যালু পজিটিভ, নেগেটিভ या फिर 0। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কিউ পয়েন্টে স্লোপের ভ্যালু পজিটিভ, নেগেটিভ या फिर 0। 3 নম্বর কোয়েশ্চেন, আর পয়েন্টে স্লোপের ভ্যালু পজিটিভ, নেগেটিভ या फिर 0। চলো পি পয়েন্টে বার করা যাক। সিম্পল স্টেপ তো একই আছে ভাই। পি পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো। আচ্ছা ট্যানজেন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন বরাবর, সেটাকে নাম দাও থিটা। আচ্ছা থিটাটা এখানে পজিটিভ না নেগেটিভ? সরি, থিটাটা এখানে 90 থেকে ছোট না বড়? থিটাটা 90 থেকে ছোট না বড়? বলছে থিটাটা 90 থেকে বড়। থিটা যখন 90 থেকে বড় হয়
তার মানে ভাই যে স্লোপটা হয় সেই স্লোপ তো হয় নেগেটিভ। এই যে থিটা 90 থেকে বড় বলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে স্লোপ তো নেগেটিভ হয়, তার মানে এই পি পয়েন্টে স্লোপের ভ্যালু নেগেটিভ। ক্লিয়ার? দ্বিতীয় কিউ পয়েন্টে বলছি, কিউ পয়েন্টে স্লোপ বার করতে হবে প্লাস মাইনাস না জিরো। তো কিউ পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট আঁকলাম, আচ্ছা এই ট্যানজেন্ট আর এই যে এক্স অক্ষ পজিটিভ এক্স অ্যাক্সিস এরা দুজন একজন আরেকজনের সাথে সমান্তরাল না? আচ্ছা সমান্তরাল দুটো রেখার মধ্যে অ্যাঙ্গেল কত হয়? থিটা যদি জিরো হয় ট্যান থিটা কত হবে? জিরো। তার মানে স্লোপ কত? জিরো। এত খাটাখাটি করে জিরো। 3 নম্বর আর পয়েন্টটা দেখো তো, আর পয়েন্টটা আচ্ছা আর পয়েন্টটাতে স্লোপ বার করতে দিয়েছে, তো আর পয়েন্টটাতে আমরা একটা ট্যানজেন্ট আঁকবো, আঁকলাম। এবার এই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কতটা অ্যাঙ্গেল করেছে সেটাকে নাম দাও থিটা। আচ্ছা বলো তো থিটাটা 90 থেকে ছোট না বড়? থিটাটা 90 থেকে ছোট না বড়? ছোট। তুমি যদি গ্রাফ ঠিকঠাক আঁকো তাহলে ডেফিনেটলি ছোট হবে, কারণ 90 ডিগ্রি এইটা, 90 ডিগ্রিতে এই লম্বাটার আগে আছে, ভিতরে আছে, তার মানে থিটার মানটা 90 থেকে ছোট। চোখে দেখে বুঝতে পারবে থিটার মান 90 থেকে ছোট হলে স্লোপ কীরকম হয়? পজিটিভ। তার মানে দেখো এটা এমন একটা গ্রাফ, খালি এটা না, এমন অনেক গ্রাফ আছে যে গ্রাফের তিনটে আলাদা আলাদা সেকশন স্লোপ একবার নেগেটিভ, একবার জিরো, একবার পজিটিভ। এই যে গ্রাফটা তার এই রিজিয়নে এই পি পয়েন্টে স্লোপ নেগেটিভ, কিউ পয়েন্টে স্লোপ জিরো, আর পয়েন্টে স্লোপ পজিটিভ। তোমাকে যদি কেউ তাহলে বলে যে ভাই এই গ্রাফটার স্লোপ তাহলে কি হচ্ছে, এই গ্রাফটার স্লোপের পরিবর্তনটা তাহলে কি হচ্ছে? স্লোপের পরিবর্তন বলতে যত তুমি গ্রাফটার বাদিক থেকে ডান দিকে আসছো, যত তুমি গ্রাফটার বাদিক লেফট থেকে রাইটে আসছো, তত গ্রাফটার স্লোপ কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো তো ভালো করে। ইন্টারেস্টিং। আচ্ছা পি পয়েন্টে একদম বাদিকে যখন ছিলাম তখন স্লোপ এসেছিল নেগেটিভ। আচ্ছা ভালো কথা। একটু ডান দিকে যখন সরে এলাম মাঝখানে মিডলে তখন স্লোপ হলো জিরো। আচ্ছা আর একটু ডান দিকে যখন গেলাম তখন তার স্লোপ গ্র্যাজুয়ালি বাড়ছে, কারণ স্লোপ হয়েছে পজিটিভ। তাহলে তোমাকে যদি বলে যে এখানে স্লোপটা ইনক্রিজিং অর্ডারে আছে না ডিক্রিজিং অর্ডারে আছে, এই গ্রাফটা ইনক্রিজিং স্লোপের গ্রাফ না ডিক্রিজিং স্লোপের গ্রাফ, তুমি কি বলবে? ডেফিনেটলি ইনক্রিজিং স্লোপ, কারণ স্লোপের ভ্যালু তো আস্তে আস্তে বাড়ছে, শুরুতে নেগেটিভ, দেন জিরো, দেন পজিটিভ। তার মানে স্লোপ আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ছে। তার মানে যে গ্রাফটা আমরা পেলাম সেটা ইনক্রিজিং স্লোপের গ্রাফ। অনেকের এখানে কনফিউশন হয় যে ইনক্রিজিং স্লোপের গ্রাফ মানে এরকমটা কি যে সব পয়েন্টেই প্লাস? না, ইনক্রিজিং মানে বাড়ছে, এবার বাড়ছে সেটা নেগেটিভ থেকে জিরো হচ্ছে, জিরো থেকে পজিটিভ হচ্ছে, নেগেটিভ থেকে জিরো, জিরো থেকে পজিটিভ। এই পয়েন্টে নেগেটিভ স্লোপ, এই পয়েন্টে জিরো স্লোপ, এই পয়েন্টে পজিটিভ, এই পয়েন্টে নেগেটিভ, এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে পজিটিভ। তাহলে ওভারঅল জিনিসটা বাড়ছে না কমছে? নেগেটিভ থেকে জিরো মানে বাড়ছে, জিরো থেকে পজিটিভ মানে বাড়ছে। তার মানে গ্রাফের নেচার কীরকম? ইনক্রিজিং স্লোপের গ্রাফ। তুমি যখন মেকানিক্স করবে, এই কদিন বাদে মেকানিক্স শুরু করবো আমরা, তো মেকানিক্সে গিয়ে তুমি দেখতে পাবে যে কী পরিমাণ অ্যাপ্লিকেশনের আছে, কি ভীষণ অ্যাপ্লিকেশনের আছে। তোমাকে ওটা ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে দেবে, এরকম একটা আরবিট্রারি গ্রাফ দিয়ে বলবে যে সেই ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপ অর্থাৎ অ্যাক্সিলারেশন সেটা ইনক্রিজিং না ডিক্রিজিং। উদাহরণটা বোঝো, তোমাকে ওরা বলছে ধরো ভেলোসিটি টাইমের একটা গ্রাফ দিয়ে দিল, ভেলোসিটি টাইম একটা গ্রাফ ওরা দিল এরকম দিয়ে বলছে যে এই গ্রাফের যে অ্যাক্সিলারেশন, এই গ্রাফ থেকে প্রাপ্ত যে অ্যাক্সিলারেশন সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং না ডিক্রিজিং, সেটা সময়ের সাথে সাথে বাড়ছে না কমছে। কি করে পাবে তুমি? বলছে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপই তো আমাদের অ্যাক্সিলারেশন দেয়। হ্যাঁ ভাই, অ্যাক্সিলারেশন মানে তো ডিভিডিটি, পড়বো পরের দিন। অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি, তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সিলারেশন দেয়, এবং ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপটা সেটা তো ইনক্রিজিং, তার মানে অ্যাক্সিলারেশনটা এখানে ইনক্রিজিং। বোঝা গেল? এটা খালি একটা অ্যাপ্লিকেশন জাস্ট। ঠিক এরকম পজিশন টাইম মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে দেওয়া আছে। ঠিক এরকম লজ অফ মোশনে যখন আমরা যাব তখন অনেক গ্রাফ পাবো, রোটেশনে যাব তখন গ্রাফ পাবো, 12-এ যাবো সেখানে গ্রাফ পাবো।
তো গ্রাফের ইম্পর্টেন্সটা এখানে, এই যে পড়ছি জিনিসগুলো, এখান থেকে হয়তো ডিরেক্টলি কোনো প্রশ্ন আসবে না, এই জিনিসগুলো হয়তো জিজ্ঞেস করবে না যে কোথায় জিরো, কোথায় নেগেটিভ, কোথায় কি, কিন্তু এরই কনসেপ্ট এই যে ইনক্রিজিং স্লোপ সেটা তুমি এর পরের চ্যাপ্টারে গিয়ে দেখতে পাবে। এবার এখানে লোকের অসুবিধা হয় যে এইটা কী হলো, এটা কেন হলো, কী করে হলো, কোথা থেকে হলো, তার জন্য ফুল এক্সপ্লেনেশনটা আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, দ্বিতীয় বিষয়, তার মানে যখনই আমাদের গ্রাফটা এরকম শেপের থাকবে, ইউ শেপের থাকবে, দেখো ভালো করে গ্রাফটা ইউ শেপের বা ভি শেপের, যখন আমাদের গ্রাফটা ইউ বা ভি শেপের থাকবে তখন আমাদের যে স্লোপ হবে সেটা হামেশা ইনক্রিজিংই হবে, কারণ বাদিক থেকে যদি আমরা দেখি তাহলে লেফট সাইডে জিরো, লেফট সাইডে নেগেটিভ, রাইট সাইডে পজিটিভ, এক্স্যাক্টলি মিডে এসে জিরো। আচ্ছা, এর ঠিক উল্টো গ্রাফও কি এক্সিস্ট করতে পারে? ডেফিনেটলি পারে। এ থেকে যদি বি হয়, বি থেকেও এ হওয়া সম্ভব, সেটা দেখা যাক এবার, সেটা দেখা যাক এবার। ধরো আহা 4 নম্বর, ধরো ওয়াই আর এক্সের মধ্যে তোমাকে আবার একটা গ্রাফ ওরা এঁকে দিল, ওয়াই আর এক্সের মধ্যে তোমাকে আবার ওরা একটা গ্রাফ এঁকে দিল, যে গ্রাফের নেচারটা এরকম, যা আগের গ্রাফটাকে উল্টে দিয়েছে, আগের গ্রাফটাকে জাস্ট উল্টে দিয়েছে, উল্টানো বাটি, আগেরটা সোজা বাটি, এটা উল্টানো বাটি। এখানে একটা পয়েন্ট নাম দিচ্ছে ওরা পি, একদম শীর্ষবিন্দু নাম দিচ্ছে ওরা কিউ, আর এই যে সেকশনটা এখানে ওরা নাম দিচ্ছে এই পয়েন্টটাকে আর। ওরা আমাদের ঠিক আগের বারের মতো প্রশ্ন করেছে যে পি পয়েন্টে স্লোপের নেচার কীরকম, পজিটিভ, নেগেটিভ ইয়া ফির জিরো, কিউ পয়েন্টে স্লোপের নেচার কীরকম, পজিটিভ, নেগেটিভ ইয়া ফির জিরো, আর পয়েন্টে স্লোপের নেচার কীরকম, পজিটিভ, নেগেটিভ নাকি জিরো। চলো প্রথম পি পয়েন্টে একসাথে, পি পয়েন্টে, তো পি পয়েন্টে স্লোপ বার করার জন্য আমরা কি করব, পি পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকবো, এঁকে ফেলো পি পয়েন্টে একটা ট্যানজেন্ট, ঠিক আছে আঁকা হয়েছে। এবার এই ট্যানজেন্টটা দেখো তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে থিটা, সে থিটাটা 90 থেকে ছোট না বড়? ছোট। থিটা 90 থেকে ছোট মানে এক কথায় থিটা 90 থেকে ছোট, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হলে স্লোপ হবে পজিটিভ। ঠিক আছে, কিউ পয়েন্টে, কিউ পয়েন্টে একদম শীর্ষবিন্দুতে, কিউ পয়েন্টে বলছি, কিউ পয়েন্টে স্লোপ বার করার জন্য আমরা একটা ট্যানজেন্ট রাখবো। আচ্ছা, এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে বা পজিটিভ এক্স অক্ষের সাথে সমান্তরাল, সমান্তরাল মানে থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু জিরো মানে স্লোপের মান কত হবে? জিরো। তার মানে কিউ পয়েন্টে স্লোপ কত? জিরো। 3 নম্বর বিষয়, আর পয়েন্টে, এই যে আর পয়েন্টে স্লোপ কি বলছে, আর পয়েন্টেও আমরা একটা ট্যানজেন্ট এঁকে নিই। আচ্ছা, এই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে আমরা নাম দিচ্ছি থিটা। আচ্ছা, এই থিটাটা 90 থেকে ছোট না বড়? ডেফিনেটলি বড়। ছবি থেকে থিটা 90 থেকে বড় মানে কোনো ডাউটই নেই যে হ্যাঁ ভাই স্লোপ যেটা হবে সেটা নেগেটিভ। তার মানে গ্রাফের একদম শুরুতে স্লোপ ছিল পজিটিভ, গ্রাফের একদম শুরুতে স্লোপ ছিল পজিটিভ, তারপর আরেকটু যখন আমরা এগোলাম স্লোপ কমে 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 জিরো হলো, দেন একটা সময় পরে গিয়ে ডান দিকের রিজিয়নটাতে স্লোপ হয়ে গেল নেগেটিভ। তার মানে একটা গ্রাফের আলাদা আলাদা 3টে সেকশানে আলাদা আলাদা রকম স্লোপ হতে পারে। হ্যাঁ পারে। এবং এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই গ্রাফটায় স্লোপ আস্তে আস্তে বেড়েছে না কমেছে, এখানে আগের বার যেরকম কী ছিল বেড়েছে, দেখো আগের বার এখানে নেগেটিভ, এখানে জিরো, এখানে পজিটিভ, তাই নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে মানে গ্রাফ বাড়ছে, ইনক্রিজিং স্লোপের গ্রাফ। ঠিক সেরকম এখানে তোমাকে যদি বলে তাহলে তুমি দেখবে যে ইনিশিয়ালি তোমার গ্রাফটা পজিটিভ স্লোপের ছিল, তারপর স্লোপ জিরো হয়েছে, তারপরে স্লোপ হয়েছে নেগেটিভ। তার মানে স্লোপ যেটা এম যেটা সেটা ইনক্রিজিং অর্ডারে আছে না ডিক্রিজিং অর্ডারে আছে? ডেফিনেটলি ডিক্রিজিং অর্ডারে আছে। বোঝা গেছে? ফুল এক্সপ্লেনেশন দিই। এবার এই জিনিসটাকে মাথায় রাখা কি, একটা এরকম যদি গ্রাফ দিয়ে দেয়, একটা এরকম গ্রাফ যদি আমাদের দিয়ে দেয়, সেই গ্রাফটার এন্টায়ার স্লোপ
কোনো পয়েন্টই না, ভালো করে বলছো। স্লোপ 2 পয়েন্টে মানে দুভাবে মেজার করা যায়। ধরো তোমাকে ওরা বললো, একটা কোয়েশ্চেন দিল, ধরো এরকম একটা গ্রাফ ওরা দিয়ে দিল, এরকম একটা গ্রাফ ওরা দিয়ে দিল, দিয়ে বলছে যে এই গ্রাফের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পিতে, ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, সেই পয়েন্ট পিতে স্লোপ পজিটিভ না নেগেটিভ, কী করে বার করবে? যে সিম্পল, তুমি সেই পয়েন্টে একটা স্লোপ এঁকে নাও, সেই স্লোপটা পজিটিভ এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, থিটাটা 90 থেকে ছোট, তার মানে স্লোপ হবে এখানে পজিটিভ। প্রশ্নটা সবসময় যে সেটা হবে সেটা না, সেরকম না, হতে পারে ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে দিল, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ওরা অ্যাক্সিলারেশন বার করতে চাইবে, তো অ্যাক্সিলারেশন মানে সেই পয়েন্টে ডিভিডিটি, সেই পয়েন্টে স্লোপ, তো সেখানে তুমি স্লোপ বার করলে ট্যান থিটা যেটা সেটাই হবে তোমার অ্যাক্সিলারেশন। আরেকটা কোয়েশ্চেন যেটা হতে পারে, যেটা আমি আগের বার বললাম, যে এই গ্রাফটা ধরো ভেলোসিটি টাইমের গ্রাফ, ধরো ভেলোসিটি টাইমের গ্রাফ এটা, এবার তোমাকে বললো যে অ্যাক্সিলারেশন যেটা সেটা ইনক্রিজিং অর্ডারে আছে নাকি ডিক্রিজিং অর্ডারে আছে। তার মানে অ্যাক্সিলারেশন মানে কি? ডিভিডিটি, মানে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপটা ইনক্রিজিং অর্ডারে না ডিক্রিজিং অর্ডারে, এটাকেই ঘুরিয়ে বলা হচ্ছে। বুঝতে পারছো? অ্যাক্সিলারেশন দিয়ে বলছে অসুবিধা হচ্ছে না তো, অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ, ভিটি গ্রাফের স্লোপ আমাদের অ্যাক্সিলারেশন দেয়, সেরকমই। তাহলে এখানে ভিটি গ্রাফের স্লোপটা দেখতে হবে যে স্লোপটা এন্টায়ারলি পজিটিভ না স্লোপ মানে পজিটিভ না স্লোপটা ইনক্রিজিং নাকি স্লোপটা ডিক্রিজিং, এটা আমাদের দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমরা কি এরকম প্রত্যেকটা পয়েন্টে মেজার করবো যে এখানে একবার করলাম, এখানে একবার করলাম, এখানে একবার করলাম? প্রশ্ন বোঝা যাচ্ছে তো? একটা আরবিট্রারি গ্রাফের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি স্লোপ বার করতে হয়, সেটা বার করতে আমরা শিখে গেছি, সেটা বার করা এমন কিছু কঠিন না। কিন্তু যদি কোনো পার্টিকুলার পয়েন্টে বার করতে না দিই, পুরো এন্টায়ার গ্রাফটাকে বলে যে হ্যাঁ এই গ্রাফটা ইনক্রিজিং স্লোপের গ্রাফ নাকি ডিক্রিজিং স্লোপের গ্রাফ, সেটা বার করা কিছুটা হেক্টিক। কারণ সেখানে তোমাকে দেখতে হবে, এখানে তুমি মেজার করতে হবে, এখানে মেজার করতে হবে, এখানে মেজার করতে হবে, বা মিনিমাম দুটো জায়গাতে তো মেজার করতেই হবে, একটা ইনিশিয়াল পয়েন্ট একটা ফাইনাল পয়েন্ট, একটা ইনিশিয়াল একটা ফাইনাল, এখানে তো মেজার করতে হবে। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ মানে ইনক্রিজিং, পজিটিভ থেকে নেগেটিভ মানে ডিক্রিজিং। কিন্তু তার থেকেও সহজ একটা রুল আছে, তার থেকেও সহজ একটা রুল আছে। কি বলছে? বলছে যে যদি, ভালো করে বুঝো, যদি শর্ট ট্রিক বলে আমি লিখিয়ে দিচ্ছি, মাথায় রাখবে, খুব হেল্প হয়, আমার ইনফ্যাক্ট কলেজে উঠেও হেল্প হয়। যদি, আচ্ছা আমরা কি লিখেছি যদি যদি করে, বলছে যে এই গ্রাফটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে গ্রাফটার কীরকম দেখতে ইউ আকারের। তো যদি আমাদের গ্রাফটা এরকম বাটি আকারে, সোজা বাটি, সোজা বাটি, তো সোজা বাটি আকারে যখন আমাদের গ্রাফটা থাকবে তখন তার যে স্লোপটা হবে সেটা ইনক্রিজিং। উল্টো বাটি আকারে যখন আমাদের গ্রাফটা থাকবে তখন তার যে স্লোপ হবে সেটা হবে ডিক্রিজিং। সোজা বাটি আকারে যখন গ্রাফ থাকবে, সোজা বাটি আকারে, ঠিক আছে, ইংলিশে লিখছি, হ্যাঁ, সোজা বাটি, ঠিক আছে, একদম টপ নচ ইংলিশ। তো সোজা বাটি আকারে যখন আমাদের গ্রাফ থাকবে তখন সেটা হবে ইনক্রিজিং স্লোপের গ্রাফ। ঠিক এর উল্টোটা যদি ডিক্রিজিং অর্ডারে থাকে তাহলে আমাদের দেখতে কীরকম হবে জিনিসটা, উল্টো বাটি। ধরা যাক এরকম আমাদের কাছে উল্টো বাটি আছে, এই যে উল্টো বাটি, তো যখন আমাদের কাছে এরকম উল্টো বাটি থাকবে তখন তার যে স্লোপ হবে সেটা হবে ডিক্রিজিং স্লোপের গ্রাফ। তখন যে গ্রাফ আমরা পাবো সেটা হবে ডিক্রিজিং স্লোপের গ্রাফ। এবং মজার বিষয়, যদি আমাদের গ্রাফটা এন্টায়ারলি এরকম নাও থাকে, থাকবে না সবসময় গ্রাফ যে একদম এরকম ইউ শেপের বা ভি শেপের, সবসময় গ্রাফ যে উল্টো ইউ বা উল্টো ভি শেপের, সোজা বাটি উল্টো বাটি একদম বাটি ফর্মে থাকবে না। বলছে যে গ্রাফের কোনো একটা সেকশনও যদি থাকে, ধরো এই গ্রাফের একটা ছোট্ট সেকশন, ধরো এই সেকশনটা, এই গ্রাফটার এই সেকশনটুকু ধরো নেই, এই সেকশনটুকু ধরো নেই, খালি এটুকু সেকশন আছে। বলছে এটুকু সেকশনেরও যদি আমরা স্লোপ মেজার করি তাহলে সেটা ইনক্রিজিং স্লোপের গ্রাফই হবে। বোঝা যাচ্ছে? প্রথম কথা, যদি একদম সোজা বাটি আকারে থাকে স্লোপ হামেশা ইনক্রিজিং, বাড়ছে আস্তে আস্তে, বা দিক থেকে ডান দিকে যত যাচ্ছি স্লোপ তত বাড়ছে। যদি উল্টো বাটি আকারে থাকে তাহলে স্লোপ হামেশা কমছে, ইনিশিয়ালি বেশি ছিল, আস্তে 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 গ্র্যাজুয়ালি কমছে। মজার বিষয়, যদি আমাদের গ্রাফটা এরকম পুরো গোটা এন্টায়ার গ্রাফ না থেকে যদি গ্রাফের একটা জাস্ট সেকশন থাকে, ধরো এইটুকু একটা সেকশন দিয়েছে, তো বলছে যে এই সেকশনটা কিসের অংশ,
সোজাবাটির, কারণ এটা দিয়ে তো তুমি এরকম জয়েন করতে পারো, এই ডট 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 দিয়ে তো জয়েন করতে পারো। তাহলে এই গ্রাফটার স্লোপ ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? ইনক্রিজিং হবে। ঠিক সিমিলারলি যদি তোমার কাছে এই গ্রাফটা, এই যে পুরো গ্রাফটা এর যদি সামান্য একটা সেকশন থাকে, ধরো এই ডান দিকের সেকশনটা নেই এন্টায়ারলি, খালি বাদিকের সেকশনটা আছে, তাহলে এরকম গ্রাফও হতে পারে, হ্যাঁ হতেই পারে ডেফিনেটলি। তখন এই যে গ্রাফটা তার যে স্লোপ সেটা ইনক্রিজিং না ডিক্রিজিং? সেটা হবে আমাদের ডিক্রিজিং। তার কারণ এটাকে যদি আমরা মনে মনে ডট ডট করে দিই তাহলে সেটা একটা উল্টোবাটি আকারে ফর্ম নিচ্ছে। বোঝা গেছে? দেখো, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব প্রয়োজনীয় কনসেপ্ট, আমাদের লাগবে, এরপরে বহু কাজে লাগবে। আমি একবার ডিটেইলে তোমাদের পড়িয়ে দিলাম, এরপর থেকে আর ভুলো না, এবং যাতে না ভুলো সেই জন্যই আমি শর্ট ট্রিক্সগুলো বললাম, যে যখনই আমাদের কাছে সোজা বাটি আকারে, কারণ এভাবে আমরা থিওরির সাহায্যে পড়ে নিলাম জিনিসটাকে, এরপর আমরা দেখছি যে হ্যাঁ এরকম থাকলে কী হয়। তো যদি সোজা বাটি আকারে থাকে, স্লোপ হামেশা ইনক্রিজিং, পজিটিভ নেগেটিভ জিরো জানি না, ইনক্রিজিং, বাড়ছে। আচ্ছা, যদি উল্টো বাটি আকারে থাকে তাহলে ডিক্রিজিং, কমছে মানে কিন্তু নেগেটিভ না, হতে পারে 10 থেকে কমে 7 হলো, 7 থেকে কমে 2 হলো, 2 থেকে কমে 1 হলো, হতেই পারে ভাই, কোনো চিন্তা নেই। 1 থেকে কমে 1/√3 হলো, হতেই পারে, তাও সেটা ডিক্রিজিং গ্রাফ। তাই পজিটিভ নেগেটিভ দিয়ে না, ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে। এবং যদি আমাদের গ্রাফের কোনো পার্টিকুলার সেকশনও থাকে, ধরো এই গ্রাফ থেকে আমরা এই অংশটাকে মুছে দিলাম, খালি এই গ্রাফটা, বা এই গ্রাফ থেকে আমরা এই অংশটাকে মুছে দিলাম, তাহলে এই যে বাদিকের অংশটা, এই যে বাদিকের গ্রাফটা, এটাও পজিটিভ, এটাও ইনক্রিজিং স্লোপের গ্রাফ। সিমিলারলি যদি আমরা এই গ্রাফটা থেকে এই দিকে সেকশনটাকে পুরো মুছে দিই, ধরো তারের জন্য নড়াচড়া করা যায় না, এই ধরো এই সেকশনটা থেকে আমরা এই গ্রাফটা থেকে আমরা এই সেকশনটা মুছে দিচ্ছি, তাহলে এই যে গ্রাফটা, এটাও কিন্তু একটা ডিক্রিজিং অর্ডারের গ্রাফ, ডিক্রিজিং স্লোপের গ্রাফ। সিমিলারলি যদি আমরা এই অংশটাকে মুছে দিই, এই যে সেকশনটা থেকে, সেটাও কিন্তু একটা ডিক্রিজিং স্লোপের গ্রাফ। তো এইভাবেই আমরা আমাদের স্লোপ জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারি, এবং কোনো একটা গ্রাফের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তো বার করতেই পারি, তার সাথে সাথে সেই গ্রাফের যে স্লোপ সেটা ইনক্রিজিং অর্ডারে আছে না ডিক্রিজিং অর্ডারে আছে, আমরা সেটাও কিন্তু খুব সহজে ফাইন্ড আউট করতে পারি আমাদের এই এন্টায়ার কনসেপ্টের সাহায্যে। একদম বুঝে একদম প্রপার ওয়েতে করো, কোথাও এরপরে কোনো অসুবিধে হবে না, মাই গ্যারান্টি। চলো লিখে নাও। হয়ে গেছে লেখা কমপ্লিট? চলো হচ্ছে, জিনিসগুলো মাথায় রেখো, হ্যাঁ, খাতায় তো লিখবেই, খাতার সাথে সাথে মাথাতেও রেখো। ইউজুয়ালি কনভেনশনাল যে ওয়েটা, এইভাবে স্লোপ বার করা, দেন এভাবে স্লোপ ফাইন্ড আউট করা, এই জিনিসগুলোকে মাথায় রাখাটাই বেটার। বাট যেহেতু খুব স্বাভাবিকভাবেই এগুলো থাকে না মাথায়, ঠিক আছে, একটা সময়ের পরে গিয়ে এত কিছু পড়তে হবে, এত থিওরি আছে, এত কিছু আছে, যে সত্যিই থাকে না, সেটা আমারও থাকে না, চর্চায় না থাকলে কারোরই থাকে না। তো তখন তার জন্য তোমাকে সোজা বাটি উল্টো বাটি খেলতে হবে, ঠিক আছে, এবং এটা করতে করতে গ্র্যাজুয়ালি হয়ে যাবে। একদিনে হয়তো হবে না, বাট একদিন হয়ে যাবে, একদিনে না হোক একদিন নিশ্চয়ই হবে। এখানেই আমাদের স্লোপের কনসেপ্ট শেষ হচ্ছে। এরপর বাকি কোয়েশ্চেন তোমরা ডিবিপিতে পেয়ে যাবে। আর আমি এখন খালি স্লোপ নিয়েই করাচ্ছি না, তাহলে আবার গ্রাফ শেষ করতে অন্য একটা দিন লাগবে আলাদা করে, সেটা আপাতত চাইছি না আমি, থাক। বাকি যে কোয়েশ্চেনগুলো আছে, ঠিক আছে, আমি তার মধ্যে অলরেডি 3-4টে করিয়ে দিয়েছি এই কোয়েশ্চেনের মাধ্যমে, বাট বাকি যে কোয়েশ্চেন আছে স্লোপ সংক্রান্ত ইজি আছে, ঠিকঠাক মডারেট লেভেলে আছে, সেটা তোমরা ডিপিপিতে পেয়ে যাবে। ডিপিপি অলরেডি দেওয়া আছে, চেক করে নিও, আমি জানিয়ে দেবো যে কোন ডিপিপিটা করে নিও, ঠিক আছে, পারফেক্ট আছে, ওকে। চলো এবার স্লোপ তো বোঝা গেল, ঠিক আছে, স্লোপ বোঝা গেছে, অনেক কষ্টে স্লোপ বোঝা গেছে। এবার স্লোপের পরে স্লোপ শিখলাম কেন, কি করতে শিখলাম? ওই খালি দুটো অঙ্ক করার জন্য? বলছি যে না, গ্রাফ বানাতে হবে না, গ্রাফ বানাতে হবে, তো গ্রাফ আছে তো। এবার গ্রাফ বানানোর জন্য আলাদা আলাদা রকমের গ্রাফ হতে পারে কোনো গ্রাফ স্ট্রেট লাইন, হতে পারে কোনো গ্রাফ প্যারাবোলা, হতে পারে কোনো গ্রাফ হাইপারবোলা, হতে পারে সার্কেল, হতে পারে ইলিপস,
আলাদা আলাদা রকমের গ্রাফ আছে। তো সেই আলাদা আলাদা রকমের গ্রাফের জন্য প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের স্লোপের কনসেপ্ট কিন্তু ইনবিল্ট রয়েছে। প্রথম তার যে অ্যাপ্লিকেশন, প্রথম আমাদের গ্রাফের যে অ্যাপ্লিকেশন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য মোস্ট ইজিয়েস্ট পার্ট, সেটা হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা। 1 নম্বর গ্রাফের যে নেচার সেটি হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা। সরল রেখা নিশ্চয়ই বলতে হবে না সরল রেখা মানে কি। বলছে যে আমাদের এখানে যে ওয়াই আর এক্সের গ্রাফটা হবে, আমরা তো গ্রাফ নিয়ে পড়ছি, তাহলে আমাদের এখানে যে ওয়াই আর এক্সের মধ্যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা এরকম লিনিয়ার ওয়েতে হবে, এরকম সরল রেখা টাইপের হবে। এবার এরকমই যে হতে হবে তার কোনো মানে নেই, মানে এরকমভাবেই যে যেতে হবে তার কোনো মানে নেই। এরকমভাবে হতে পারে, এটাও সরল রেখা, নিচ দিয়েও যেতে পারে, এটাও মানে এরকমভাবে যাবে তার কোনো মানে নেই। হতে পারে তোমার গ্রাফটা এরকম, হ্যাঁ ভাই এটাও তো একটা সরল রেখা। হতে পারে তোমার গ্রাফটা এরকম, এটাকে ডট করে দিলাম। হতে পারে তোমার গ্রাফটা এরকম, ডট দিই, মূল বিন্দুগামী সরল রেখা। হতে পারে তোমার গ্রাফটা এরকম। তো এই সবকটা গ্রাফই সরল রেখা। হতে পারে তোমার গ্রাফটা এরকম, হতে পারে তোমার গ্রাফ এরকম, সবকটাই তো একটা সরল রেখা। প্রশ্ন হচ্ছে সবকটা সরল রেখারই সমীকরণ কি সেম? সবকটা সরল রেখারই সমীকরণ কি সেম, ইকুয়েশন কি সেম? বলছে যে না, সেটা হতো সম্ভব না। তার কারণ না হলে একটা ইকুয়েশন দিয়ে আমরা একটা গ্রাফকে চিহ্নিত করতে পারবো না। না আমি তোমাকে বললাম যে এই গ্রাফটা আঁকতে হবে, ধরো এই গ্রাফটা একদম বাঁদিকের, একদম ডান দিকের গ্রাফটা আঁকতে হবে এইটা, তার জন্য একটা স্পেশাল সমীকরণ থাকা উচিত। এটার মতো সেটা হলে হবে না, না হলে কেউ আঁকবে এটা, কেউ আঁকবে এটা। কেউ বলতে পারে মূল বিন্দুগামী সরলরেখার জন্য তাহলে আলাদা হওয়া উচিত। সবার জন্য আলাদা আলাদা রকমের সমীকরণ আছে। তাহলে আমাদের সব কটা কি মুখস্থ করতে হবে, সব কটা কি পড়তে হবে? পড়তে সব কটাই হবে, কিন্তু শিখতে একটাই হবে। একদম বেসিক, একদম ফান্ডামেন্টাল, যেটা দিয়ে সবটাতে শেখানো হয়, সবাই শেখায় বা সব বইতে শেখানো থাকে, সেটা দিয়ে আমরা শুরুতে বুঝবো সরলরেখা দেখতে কীরকম হয়, সরলরেখার ক্ষেত্রে এম স্লোপ কীভাবে ভ্যারি করে, সরলরেখার ক্ষেত্রে যে স্লোপটা হয় সেটা কনস্ট্যান্ট হয় না ভেরিয়েবল হয়, ঠিক আছে, সেগুলো আমরা সব শিখবো। দেন সেই সমীকরণটার সাহায্যেই আমরা বাকি সমীকরণগুলো ইজিলি বানিয়ে ফেলবো, বা সমীকরণ থেকে গ্রাফগুলো ইজিলি বানিয়ে ফেলবো। দেখো কীভাবে বলছি, সরলরেখার যে বেসিক ফর্মুলাটা, স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটাকে বেসিক বেসিক বলে না, সরলরেখার যে স্ট্যান্ডার্ড ফর্মুলাটা সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। বলছে যে আমাদের সরলরেখাটা যদি এরকম হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আচ্ছা এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা বলছে যে আমাদের সরলরেখাটা, আমাদের ওয়েল ডিজার্ভড সরলরেখাটা যদি দেখতে এরকম হয়, আমাদের সরলরেখাটা ধরা যাক এরকম একটা দেখতে, আচ্ছা এরকম আমাদের সরলরেখাটা দেখতে, তবে সেই সরলরেখার সমীকরণ হয়, তবে সেই সরলরেখার সমীকরণ হয় y ইকুয়াল টু mx প্লাস সি। তুমি বলবে কিছু বোঝালো না, খালি সমীকরণ লিখে দিল। বোঝাচ্ছি, y ইকুয়াল টু mx প্লাস সি। বলছে y জিনিসটা কি, বোঝো এবার একে করে। y জিনিসটা কি বলছে, y অ্যাক্সিস যাকে আমরা রেখেছি, y অ্যাক্সিসের প্যারামিটার বা y অ্যাক্সিসের যে ভেরিয়েবল তার নাম y। আচ্ছা x মানে কি, x অ্যাক্সিসে যাকে আমরা প্লট করেছি x। দুটো জিনিস আননোন আছে, একটা m একটা c। m মানে স্লোপ, m মানে স্লোপ, স্লোপ মানে একটা গ্রাফের স্লোপ মানে সেই পার্টিকুলার পয়েন্টে গ্রাফের, হ্যাঁ বলে দেয়নি এখানে কোন পয়েন্টে স্লোপ বার করতে হবে, বলে দেয়নি। তো আমরা যে কোনো একটা পয়েন্ট নেব, ধরা যাক এই গ্রাফের আন্ডারে মাঝামাঝি কোথাও একটা পয়েন্ট নিলাম এরকম, এই পয়েন্টে একটা স্পর্শক আঁকলাম, এই পয়েন্টে স্পর্শক মানে তো ভাই এটাই, কারণ স্ট্রেট লাইনের উপর স্পর্শক আঁকা মানে তো এটাই। তো এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে সেটাকে নাম দিলাম থিটা। আচ্ছা ভালো করে বলো তো, এই যে থিটাটা, এটা 90 থেকে ছোট না বড়? ছোট। থিটা 90 থেকে ছোট, তার মানে স্লোপ যেটা সেটা পজিটিভ। বলছে যে হ্যাঁ তাই তো হয়েছে, এখানে তো প্লাস সাইন আছে, কিছু নেই মানে এটা কি প্লাস এম এক্স প্লাস সি, তাই না? মাইনাস হলে তো মাইনাস এম এক্স হয়ে যেত, প্লাস আছে, স্লোপটা প্লাস আছে, সেই জন্যই এখানে প্লাস সাইন আছে। ক্লিয়ার? বলছে যে আমাদের সরলরেখাটা সমীকরণ হয় y ইকুয়াল টু mx প্লাস সি। আমরা দুটো জিনিস জানি না মোটামুটি, একটা m একটা c, মানে আমি তো জানি, আপাতত তোমরা অনেকেই জানো, বাট যারা জানে না। তা
তাহলে এম আর সি আমরা জানি না। এম জিনিসটা কি? গ্রাফের স্লোপ। এবার একটু আগে আপনি বললেন যে স্লোপ বার করতে হয় কোনো পার্টিকুলার পয়েন্টে, অথবা ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে করা যায়, ঠিক। তা আমরা জানি না কোন পয়েন্টে বার করতে হবে, মাঝামাঝি কিছু একটা নিয়ে নিলাম এখানে। তো এখানে আমরা দেখলাম থিটা, তাহলে ট্যান থিটা যেটা সেটা হচ্ছে আমাদের স্লোপ। এম মানে হচ্ছে ট্যান থিটা, এম মানে হচ্ছে ট্যান থিটা। এবং দেখলাম যে যেহেতু এখানে থিটার মানটা 90 থেকে ছোটো, সেজন্য এখানে যে স্লোপটা পাওয়া গেছে সেই স্লোপটা পজিটিভ নেচারের। তার মানে এই গ্রাফটা পজিটিভ স্লোপের গ্রাফ, ঠিক আছে। এবার এই পয়েন্টে না নিই, ধরো এই পয়েন্টের নাম পি, এখানে না নিই, ধরো কেউ বললো এখানে নেব, কেউ ধরো বললো এখানে নেব, এখানে কিউ পয়েন্টে। তাহলে বলো কিউ পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে কী হবে? ট্যানজেন্ট আঁকা হলো, ট্যানজেন্ট মানে তো এটাই পজিটিভ এক্স অক্ষের সাথে। দেখো তো এই কোণটা যদি থিটা হয় তাহলে মাস্ট বি এটাও তো থিটা হবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে আর, ট্যানজেন্ট আঁকা হলো পজিটিভ এক্স অক্ষের সাথে, এই কোণগুলো যদি থিটা হয় তাহলে এটাও তো মাস্ট বি থিটা হবে, কারণ আফটার অল তো এইগুলো সমান্তরাল রেখা আর এটা একটাই রেখা, এবং সবকটা সরল রেখা, বক্র রেখা কেউ না। তার মানে এখানে গল্পে যে থিটাটা সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে টেন থিটা কনস্ট্যান্ট হবে না ভেরিয়েবল হবে? ডেফিনেটলি কনস্ট্যান্ট। থিটা কনস্ট্যান্ট মানে কি? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে টেন 30 1/√3, 1/√3 তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সে তো চেঞ্জ হচ্ছে না। টেন থিটা মানে আমরা কি জানি? স্লোপ। তার মানে কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে যে স্লোপ হয় সেটা হামেশা কনস্ট্যান্ট হয়। তুমি বলতে পারো যে এটার ভেরিয়েবল কোথায় হয়? এই যে একটু আগে আমরা দেখলাম ইনক্রিজিং স্লোপ, ডিক্রিজিং স্লোপ, এই যে এরকম গ্রাফ, এই যে এরকম গ্রাফ ইনক্রিজিং স্লোপ, এই যে এরকম গ্রাফ ডিক্রিজিং স্লোপ। তাহলে ইনক্রিজিং মানে কি? বাড়ছে, ডিক্রিজিং মানে কমছে। কনস্ট্যান্ট তো দ্বারা না, কনস্ট্যান্ট মানে থেমে থাকা, সেম থাকা, পরিবর্তন না হওয়া সময়ের সাথে সাথে। তাহলে এখানেই যে স্লোপটা পেলাম আমরা এমটা, সেটা কনস্ট্যান্ট, সেটা পরিবর্তনশীল না। তার মানে স্ট্রেট লাইন এমন একটা গ্রাফ যে গ্রাফে যে স্লোপ সেটা কিন্তু পরিবর্তনশীল না। তাই তুমি এখানে পয়েন্ট নাও, এখানে পয়েন্টে স্লোপ, এই পয়েন্টে স্লোপ মেজার করো, এখানে মেজার করো, আরও বাইরে থাকলে মেজার করো, বা এখানে করো, এখানে করো, তুমি গ্রাফের যে কোনো পজিশানে করো না কেন তোমার কোনো এফেক্ট তাতে পড়বে না। তার কারণ এখানেও যদি স্লোপ 5 হয়, এখানেও 5, এখানেও 5, এখানেও 5। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে প্রথম গল্প এমটা বোঝা গেল, এম মানে স্লোপ, এবং আমাদের এই গল্পে স্লোপটা পজিটিভ। তার কারণ ওই যে থিটাটা, যেটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে পজিটিভ এক্স অক্ষ থেকে মেজার করা হয়েছে, সে কিন্তু জানাব পজিটিভ, বা থিটাটা 90 থেকে ছোট, সেজন্য যে স্লোপটা আমরা পেয়েছি সেই স্লোপটা কিন্তু পজিটিভ নেচারের হয়েছে। দ্বিতীয় বিষয় সি, এখনো জানি না সি মানে কি। বলছি সি মানে হচ্ছে, বলছি বলো তো অরিজিন কোনটা? বলছি যেখানে এক্স আর ওয়াই অক্ষ ছেদ করে 0,0। সি মানে হচ্ছে এই যে গ্রাফটা, এই যে আমাদের গ্রাফটা, সেটা ওয়াই অ্যাক্সিসকে কতটা ছেদ করেছে। যদি বলে এই স্ট্রেট লাইনটা ওয়াই অক্ষকে কতটা ছেদ করেছে, তাহলে তুমি কি বলবে? এই পয়েন্টের নাম যদি ও বলো, তাহলে ও থেকে কিউ পর্যন্ত না? দেখো তো, ও থেকে কিউ, ও কিউ, অবভিয়াসলি ভাই। একটা গ্রাফ যদি এরকম থাকে, একটা গ্রাফ এরকম আছে, এখান থেকে এই যে সেকশনটা, অর্থাৎ একটা গ্রাফ ওয়াই অক্ষকে কতটা ছেদ করছে, সেটাকে আমরা বলি সি। সি মানে হচ্ছে ইন্টারসেপশন। ইন্টারসেপশন মানে বাংলায় বলে ছেদিতাংশ। কার ছেদিতাংশ? কার ইন্টারসেপশন? অফ ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের ওপর ইন্টারসেপশন। বোঝা গেল? ওয়াই অ্যাক্সিসের ওপর ইন্টারসেপশন, ওয়াই অ্যাক্সিসের ওপর ইন্টারসেপশন। বলছে যে আচ্ছা, এই যে স্লোপ এম, সে তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে, পারে। ঠিক সেরকম এই যে সিটা, এটাও কি প্লাস মাইনাস জিরো হতে পারে? বলছি ডেফিনেটলি পারে। ধরো তোমার গ্রাফটা এরকম, সি মানে কি এটা, তো সিটা যখন পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করবে, গ্রাফটা পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করছে, মানে সিম্পলি অরিজিনের ওপরে আছে প্লাস, অরিজিনের নিচে থাকলে মাইনাস। অরিজিনের ওপরে থাকলে প্লাস ইন্টারসেপশন, অরিজিনের নিচে থাকলে মাইনাস ইন্টারসেপশন, দ্যাটস ইট। আর যদি একদম অরিজিন দিয়ে যায়, অরিজিনের উপরে থাকলে প্লাস, এই যে অরিজিনের উপরে থাকলে ধরো এটা সি, তাহলে প্লাস সি লিখবে না মাইনাস সি লিখবে? প্লাস সি, কারণ প্লাস পজিটিভ অক্ষকে ছেদ করেছে। ধরো তোমার গ্রাফটা এরকম, প্লাস সি লিখবে না মাইনাস সি লিখবে? মাইনাস সি, কারণ নেগেটিভ ওয়াই অক্ষকে ছেদ করেছে, কারণ নেগেটিভ ওয়াই অক্ষকে ছেদ করেছে। 3 নম্বর, ধরো তোমার গ্রাফটা একদম মূলবিন্দু দিয়ে যাচ্ছে, এটা হলো না,
ধরো তোমার গ্রাফটা একদম মূলবিন্দু দিয়ে যাচ্ছে, একদম অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে ইন্টারসেপশন কত? 0, কারণ গ্রাফটা অরিজিন থেকে কতটা নিচে বা কতটা উপরে আছে সেটা সি বলছে। যদি একদম এক্স্যাক্ট অরিজিন দিয়ে যায় তাহলে সির মান কত হবে? তাই ইন্টারসেপশনও কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। এবং এই যে জিনিসগুলো আমরা পড়ছি C0, C+, C-, M+, M-, এগুলো দিয়েই কিন্তু আমরা এর পরবর্তীকালে আমাদের গ্রাফগুলো বানাবো, যেটা এক্ষুনি আসছে। আচ্ছা, সব কিছু কাজের জিনিস। তাহলে সি পজিটিভ হবে তখন যখন আমাদের স্ট্রেট লাইনটা, সরলরেখাটা পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করবে বা ওয়াই অক্ষকে পজিটিভ ডাইরেকশনে ছেদ করবে। সি নেগেটিভ হবে তখন যখন আমাদের স্ট্রেট লাইনটা ওয়াই অক্ষকে নেগেটিভ ডাইরেকশনে ছেদ করবে। এবং সি ইকুয়াল টু 0 তখন হবে যখন আমাদের স্ট্রেট লাইনটা একদম অরিজিন বরাবর যাবে, একদম মূলবিন্দু বরাবর যাবে, তার কোনো রকম না তো প্লাস না তো মাইনাস, একদম অরিজিন দিয়ে গেলে তখন ইন্টারসেপশন 0। ঠিক সেরকম সি যেরকম +-0 হতে পারে, স্লোপও +-0 হতে পারে। সেটাও দেখে নাও যে কখন প্লাস হবে স্লোপ, কখন মাইনাস হবে স্লোপ, কখন নেগেটিভ হবে, কখন 0 হবে স্লোপ, কখন স্লোপ প্লাস, কখন স্লোপ মাইনাস, কখন স্লোপ 0। বলছে স্লোপ মানে আমরা জানি যে একটা সরলরেখা পজিটিভ এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে আমরা স্লোপ বলি। ঠিক আছে, ধরো তোমার গ্রাফটা ঠিক এরকম অ্যাজ ইউজুয়াল এরকম। বল ডান দিকে আঁকা এই গ্রাফে স্লোপ পজিটিভ, নেগেটিভ না 0? পজিটিভ, নেগেটিভ না 0? পজিটিভ ডেফিনেটলি। তার কারণ এই যে সরলরেখাটা সেটা পজিটিভ এক্স অক্ষের সাথে, যে ভালো করে দেখো এই যে সরলরেখাটা এটা পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে, দ্যাট ইজ আওয়ার থিটা। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, যে এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কতটা অ্যাঙ্গেল করছে থিটা। থিটাটা 90 থেকে ছোট না বড়? ছোট। থিটা 90 থেকে ছোট মানে এই পয়েন্টে যে স্লোপটা সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ক্লিয়ার? এই পয়েন্টের স্লোপটা কিন্তু পজিটিভ। ঠিক সেরকম ধরো তোমার কাছে একটা গ্রাফ আছে, এরকম এরকম দেখতে একটা গ্রাফ আছে। আচ্ছা বলো তো স্লোপ +-, না 0? +-, না 0? বলছে কি করে বার করে? না সরলরেখাটা, আমাদের সরলরেখাটা পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে, দ্যাটস আওয়ার থিটা। থিটাটা 90 থেকে ছোট না বড়? ডেফিনেটলি বড়। থিটা যখন 90 থেকে বড় হয় স্লোপ হামেশা নেগেটিভ হয়। থিটা 90 থেকে ছোট হলে স্লোপ পজিটিভ, থিটা 90 থেকে বড় হলে স্লোপ নেগেটিভ। তাহলে এই পয়েন্টে স্লোপটা হবে নেগেটিভ। তাই যখন আমাদের পজিটিভ স্লোপের সরলরেখা বানাতে বলবে, ভালো করে দেখো, যখন আমাদের পজিটিভ স্লোপের সরলরেখা বানাতে বলবে তখন আমরা এইভাবে বানাবো। যখন নেগেটিভ স্লোপের সরলরেখা বানাতে বলবে তখন আমরা এইভাবে বানাবো। যখন পজিটিভ স্লোপ, যখন নেগেটিভ স্লোপ। 0 স্লোপ মানে সেটাও কি হতে পারে? m = কখনো 0 হতে পারে? হ্যাঁ পারে। m মানে tan θ, tan θ 0। tan θ কখন 0 হয়? যখন থিটার মান 0। তার মানে তোমার যদি সরলরেখাটা এইভাবেও তো হতে পারে। হ্যাঁ ভাই, এরকম সরলরেখাও তো আছে, y = কনস্ট্যান্ট। তাহলে এই সরলরেখাটার ক্ষেত্রে এটাও তো একটা স্ট্রেট লাইন, তো এই যে স্ট্রেট লাইনটা তার ক্ষেত্রে তুমি যদি স্লোপ মেজার করো তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে সমান্তরাল মানে θ 0, θ 0 মানে m0, স্লোপ 0। এই যে 6টা পড়লাম আমরা, 1 A B C D E F, এই 6টার মিলিত প্রয়াসে আমরা এবার 4-5 রকমের স্ট্রেট লাইন বানাবো। ভালো করে দেখে নাও ফটাফট কি বললাম। সরলরেখা তার জেনারেল ইকুয়েশন y = mx + c, যেখানে m মানে স্লোপ মানে সরলরেখাটা। এবার দেখো সরলরেখার এভাবে বলতে পারি যে স্লোপটা আগেবার যেভাবে বলছিলাম যে গ্রাফের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট আঁকবো, সেটা পজিটিভ এক্স অক্ষের সাথে যতটা। এবার এখানে তুমি যে পয়েন্টেই আঁকো না কেন, এখানে আঁকো, এখানে আঁকো, এখানে যেখানেও যে করো না কেন, থিটাটা তো সেম। এই জন্য আমরা বলি যে এন্টায়ার স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটা ফাইন্ড আউট করো, সেটাকে নাম দিয়ে দাও থিটা। আমাদের এন্টায়ার স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে নাম দাও থিটা। অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এবং মেজার করবে পজিটিভ এক্স থেকে। তাহলে থিটাটা 90 থেকে ছোট, তার মানে স্লোপ পজিটিভ। এই গ্রাফে এমটা প্লাস,
সি মানে কি? সি মানে হচ্ছে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে মানে পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করছে না নেগেটিভ ওয়াই অক্ষকে ছেদ করছে। যদি আমাদের সরলরেখাটা পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করে, এই যে প্লাস সি, তাহলে সিটা প্লাস। যদি আমাদের গ্রাফটা নেগেটিভ ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে সিটা মাইনাস, মাইনাস সি। যদি আমাদের গ্রাফটা একদম অরিজিন দিয়ে যায়, না তো উপরে না তো নিচে, তখন সি ইকুয়াল টু জিরো। সির কনসেপ্ট বোঝা গেল। এম এর বিষয় বলছে এম সরলরেখাটা ধরো পজিটিভ স্লোপ। পজিটিভ স্লোপ মানে থিটাটা 90 থেকে ছোট, থিটা 90 থেকে ছোট মানে গ্রাফের নেচার মাস্ট বি এরকম, এই ডাইরেকশনেই হতে হবে গ্রাফটা। এম নেগেটিভ, এম নেগেটিভ মানে গ্রাফের নেচার হবে এরকম। এম ইকুয়াল টু সি, গ্রাফের নেচার হবে এম ইকুয়াল টু জিরো, গ্রাফের নেচার হবে এক্স অক্ষের সাথে সমান্তরাল। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো সরলরেখাগুলো আমরা কি করে বানাতে পারি এর সাহায্যে। বললাম তো, এবার সরলরেখাগুলো কি বানানো সম্ভব? ডেফিনেটলি সম্ভব। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এই ছটার কম্বিনেশন দিয়ে এবার আমরা 6 রকমের সমীকরণ বানাবো, 6-7 রকমের গ্রাফ বানাবো, সমীকরণ বানাবো। এবং দেখবে সমীকরণ থেকে কি করে গ্রাফ আঁকতে হয়। এই যে বলছিলাম শুরুতে যে সমীকরণ থেকে গ্রাফ আঁকা, সেটা কি করে সম্ভব দেখবে এবার। হয়েছে লেখা? বুঝলাম। চলো, কোথায় যাবেন? কোথাও না, পড়াশোনায় যাও। চলো, 1 নম্বর y ইকুয়াল টু mx প্লাস। আমি তোমাকে এক একটা করে সমীকরণ লিখে দেব, তোমাকে গ্রাফ বানাতে হবে, শিখে নাও। তোমাকে এক এক করে সমীকরণ দেওয়া হবে, তোমাকে আলাদা আলাদা করে তার গ্রাফ বানাতে হবে। সমীকরণ থেকে গ্রাফ, একদম যেটা শুরুতে বলেছিলাম। চলো, y ইকুয়াল টু mx প্লাস। প্রথম চেক করবে একটা সমীকরণে y আর x তো থাকবেই ডেফিনেটলি, সাথে যে এমটা আছে এই এমটা প্লাস না মাইনাস, ফার্স্ট এটা ভেরিফাই করো। এমের ঘাড়ে কিছু নেই, তার মানে প্লাস, তার মানে স্লোপ পজিটিভ। স্লোপ পজিটিভ মানে থিটাটা ডেফিনেটলি 90 থেকে ছোট, থিটাটা ডেফিনেটলি 90 থেকে ছোট। 2 নম্বর বিষয়, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, সিটাকে চেক করো, চেক সি। তো সিটাকে যখন চেক করবে তখন সিটা কি চেক করবে, যে সিটা আগে যে সাইনটা সেটা প্লাস না মাইনাস। এটা প্লাস সি না মাইনাস সি? প্লাস সি মানে সরলরেখাটা ওয়াই অক্ষকে পজিটিভ ডাইরেকশনে ছেদ করবে, অর্থাৎ গ্রাফটা অরিজিনের উপর দিয়ে যাবে, বুঝতে পারছো? প্লাস সি উপর দিয়ে যাবে, তার মানে এক তো থিটাটা 90 থেকে ছোট হবে, এক তো সিটা প্লাস হবে। তাহলে যদি ফাইনালি আমাদের গ্রাফটা আঁকতে দেয় তাহলে কি করে আঁকবো? এটা ওয়াই, এটা এক্স। প্রথম হচ্ছে এমটা প্লাস। এম প্লাস মানে সরলরেখার নেচার কীরকম? এরকম না এরকম? একটু আগে দেখেছিলাম, এরকম না এরকম? এরকম। তাহলে তো দেখো থিটাটা 90 থেকে ছোট এবং স্লোপ পজিটিভ। এবং মজার বিষয়, এই গ্রাফটারই তুমি যদি দেখো তাহলে সিটাও কিন্তু পজিটিভ। তাহলে দ্যাট ইজ দ্য গ্রাফ ফর ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি ইকুয়েশন। ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি সমীকরণের জন্য গ্রাফ হচ্ছে এটা। তোমাকে এরপর গিয়ে অনেক সমীকরণ পাবে এই টাইপের, ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স প্লাস সি। ধরো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, y ইকুয়াল টু 2x প্লাস 3। তাহলে m মানে 2, c মানে 3, এইটুকু লেন 3, m মানে 2, tan থিটা 2, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2, সব পেয়ে যাবে। একটা সমীকরণ যদি কেউ বলে দেয়, গ্রাফ তো বানাতে পারবি, সাথে এক্স্যাক্ট অ্যাঙ্গেল কতটা, এক্স্যাক্ট কতটা লেন্থ দূরে গিয়ে সরলরেখাটা ছেদ করেছে y অক্ষকে, সব পেয়ে যাবে। দ্যাটস দ্য ইম্পর্টেন্স। 2 নম্বর বিষয় হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি না হয়ে y ইকুয়াল টু mx মাইনাস সিও তো হতে পারতো, পারতো, নিশ্চয়ই পারতো। গ্রাফ কীরকম হতো তার জন্য চেক করো তো। এম প্লাস না মাইনাস? বলছে এম এখনও প্লাস। সি প্লাস না মাইনাস? সি মাইনাস। তার মানে স্লোপ পজিটিভ, তার মানে গ্রাফটার
নেচার তো ভাই এরকমই হবে, হয় এরকম নেচার হতে পারে, নয় এরকম নেচার হতে পারে, হয় এরকম, হয় এরকম, এই যে হাত বরাবর, হয় এরকম, নয় এরকম, দুটোর মধ্যে কিছু একটা হতে পারে। কোনটা হবে? স্লোপ পজিটিভ মানে চোখ বন্ধ করে গ্রাফের নেচারটা এরকম। কিন্তু এটা তো এই সরলরেখাটা যখনই আঁকলাম স্লোপ তো প্লাস ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে সিটাও না প্লাস হয়ে যাচ্ছে। এই গল্পে তো সি মাইনাস, তার মানে সিটাকে প্লাস থেকে তুলে মাইনাসের দিকে করে দাও, গ্রাফটাকে একটু নিচের দিকে নামিয়ে দাও। দেখো তো এইটা না, দেখো তো এটা না, বলছে হ্যাঁ এখান থেকে এটা তো মাইনাস সি, এবং এখনও তুমি যদি এই পয়েন্টে স্লোপ মেজার করো তাহলে থিটাটা 90 থেকে ছোট, তার মানে স্লোপটা পজিটিভ। বাহ, ক্যা বাত, ক্যা বাত। স্লোপ পজিটিভ বাট সি নেগেটিভ। 3 নম্বর বিষয় বোঝা গেল, এটাই হচ্ছে y = mx - c গ্রাফ। আচ্ছা 3 নম্বর, ধরো y = -mx + আঁকতে দিয়েছে, চেক করবে প্রথমে এম আর সি। এমটা দেখো তো প্লাস না মাইনাস, এমের ঘাড়ে মাইনাস আছে, তার মানে এমটা তো ভাই নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে থিটাটা ডেফিনেটলি 90 থেকে বড়, 180 থেকে ছোট, স্থূলকোণ। সিটাকে চেক করো তো, সিটা প্লাস না মাইনাস, বলছে সিটা প্লাস, তার মানে আমাদের যে ইন্টারসেপশনটা করেছে ওয়াই অ্যাক্সিসকে সেটা উপরের দিকেই করেছে। আচ্ছা, বাট ফার্স্ট আমরা আঁকার সময় প্রেফারেন্স দেবো স্লোপকে। বলছে স্লোপটা নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে নিশ্চয়ই এরকম শেপের গ্রাফ হবে না, না স্লোপ নেগেটিভ মানে গ্রাফটা হবে এরকম নেচারের, এরকম নেচারের, তাহলে স্লোপ নেগেটিভ মানে গ্রাফটা হবে এরকম নেচারের। ভালো করে দেখো তো, এই যে গ্রাফটা আঁকলাম এখানে স্লোপটা প্লাস না মাইনাস, বলছে মাইনাস, তার কারণ পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এই যে কোনটা থিটা, এটা তো 90 থেকে বড়, 90 থেকে থিটা যখন বড় হয় তখন তো ট্যান থিটাটা নেগেটিভ হয়, তার মানে স্লোপও নেগেটিভ। আচ্ছা আচ্ছা, এবং সরলরেখাটা পজিটিভ ওয়াই অক্ষকে ছেদ করেছে, তার মানে ইন্টারসেপশনটাও প্লাস সি, ইন্টারসেপশনটাও প্লাস সি। তাহলে এই সরলরেখাটা এক্স্যাক্টলি এম এর মান মাইনাস, হ্যাঁ এম মাইনাস, থিটার মান প্লাস, থিটার মান প্লাস, তাহলে এই সরলরেখাটার সমীকরণ হবে y = -mx + c। খুব ইম্পর্টেন্ট গ্রাফ, অনেক জায়গায় আছে, y = -mx + c। ক্লিয়ার? ডি, চলো এটা নিজে করো, y = -mx - c। চলো বলো এক এক করে বলো, আমি সব শুনতে পাচ্ছি। এম প্লাস না মাইনাস, মাইনাস, সি প্লাস না মাইনাস, মাইনাস, তার মানে আমাদের গ্রাফটা এম মাইনাস মানে ডেফিনেটলি গ্রাফটা এরকম, কিন্তু এরকম যখনই আঁকবো তখন সিটা প্লাস হয়ে যাবে। সিটাকে মাইনাস করার জন্য দেখো তো, সিটাকে মাইনাস করার জন্য গ্রাফটা এরকম হবে না। দেখো তুমি যদি এখনও গ্রাফটাকে চেক করো তাহলে গ্রাফটা এক্স অক্ষের সাথে, পজিটিভ এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল করছে, এবং এই থিটার মানটা 90 থেকে ডেফিনেটলি বড়। থিটার মান 90 থেকে বড় হলে স্লোপ নেগেটিভ হয়, এবং আমাদের এই গ্রাফটা ওয়াই অক্ষকে নেগেটিভ ডিরেকশনে ছেদ করেছে, তার মানে এটা প্লাস সির পরিবর্তে মাইনাস সি, তাহলে দ্যাট ইজ দ্য গ্রাফ ফর y = -mx - c। তাহলে এই চারটে স্ট্যান্ডার্ড গ্রাফ আমাদের হয়ে গেল। y = mx + c দেখতে হবে এরকম, যেখানে m + c + এবার তোমাকে এগুলো মাথায় রাখতে হবে না, তুমি প্রসেসটা শেখো যে সমীকরণ দেওয়া থাকলে গ্রাফ কী করে পাবে, বা গ্রাফ দেওয়া থাকলে সমীকরণ। ধরো তোমাকে গ্রাফটা দেওয়া আছে, তোমাকে সমীকরণে আসতে হবে, তুমি জানো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় y = mx + c। চেক করতে হবে এম আর সিটা প্লাস না মাইনাস, এই দুটো মানে m + m - নাকি c + c - এই চারটি জিনিস চেক করতে হবে। তো প্রথম তুমি দেখবে যে এমটা দেখার জন্য তুমি সরলরেখাটা এক্স অক্ষের সাথে কতটা অ্যাঙ্গেল করেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেটা দেখো। থিটাটা যদি সূক্ষ্মকোণ হয় 90 থেকে ছোট হয়, চোখ বন্ধ করে স্লোপ প্লাস। থিটাটা যদি 90 থেকে বড় হয়, চোখ বন্ধ করে স্লোপ মাইনাস, হয়ে গেল। সরলরেখাটা যদি এক্স অক্ষের উপরে থাকে প্লাস সি, নিচে থাকলে মাইনাস সি। এইভাবে আমরা এই চারটে গ্রাফ বানালাম, এইভাবে আমরা আমাদের এই চারটে গ্রাফ বানিয়ে ফেললাম। নেক্সট 5 নম্বর, ধরো তোমাকে ওরা বানাতে দিয়েছে y = mx, y = mx। নাও ইন্টারেস্টিং, বলছি এখানে m প্লাস না মাইনাস, প্লাস। m প্লাস মানে সরলরেখাটা দেখতে কীরকম হবে, এরকম এই শেপের, এই শেপের নাকি এই শেপের, বলছে এই শেপের, কারণ এই শেপের হলেই তো স্লোপ পজিটিভ হয়। স্লোপ পজিটিভ মানে হামেশা এই শেপেরই হবে, স্লোপ নেগেটিভ মানে হামেশা এই শেপেরই হবে। আচ্ছা,
তাহলে গ্রাফটা তো হবে এই শেপের, কিন্তু এই শেপে সির মান কত? 0। দেখো না, y ইকুয়াল টু mx শুধু প্লাস সি থাকা উচিত ছিল, সি নেই, তার মানে সির মান কত? 0। এই যে y ইকুয়াল টু mx কে y ইকুয়াল টু mx প্লাস সির সাথে কম্পেয়ার করো, তাহলে সির মান কত? 0। সি ইকুয়াল টু 0 মানে কি? না তো উপর দিয়ে গেছে না তো নিচ দিয়ে গেছে, একদম অরিজিন দিয়ে গেছে, না তো নিচ দিয়ে না তো উপর দিয়ে, এক্স্যাক্টলি সে অরিজিন দিয়ে গেছে। এবং এই গ্রাফটা আমাদের সিলেবাসে ক্লাস 11-12 এন্টায়ার জুড়ে কিন্তু সব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ, ওয়ান অফ দ্য মোস্ট লিডিং গ্রাফ, y ইকুয়াল টু mx। তাহলে y ইকুয়াল টু mx গ্রাফের নেচার কীরকম? সরলরেখা, স্ট্রেট লাইন, এবং সেই সরলরেখা যে কিনা মূল বিন্দু দিয়ে পাস করছে। এই জন্য এই গ্রাফটাকে আমরা একবারে বলি, এর নেচারটাকে আমরা একবারে সুন্দর করে বলি, দিস ইজ এ স্ট্রেট লাইন হুইচ পাসিং থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস করছে, এরকম একটা সরলরেখা হচ্ছে এই গ্রাফটার নেচার। তাহলে y ইকুয়াল টু mx আকারের যখনই গ্রাফ থাকবে তখনই চোখ বন্ধ করে গ্রাফটা মূলবিন্দুগামী সরলরেখায় এঁকে দেবে, ঠিক আছে। এবং মূলবিন্দুগামী সরলরেখায় ডেফিনেটলি যেন এই থিটাটা 90 থেকে ছোটো হয়, এটাও মাথায় রেখো, 90 থেকে বড় হলে হবে না, ছোট হতে হবে। এফ 6 নম্বর বলছে ধরো y ইকুয়াল টু mx না দিই, y ইকুয়াল টু মাইনাস mx দিল, y ইকুয়াল টু মাইনাস mx দিল। আচ্ছা, বলছে m এর ভ্যালু প্লাস না মাইনাস? এই গল্পে m এর ভ্যালু প্লাস না মাইনাস? মাইনাস। m নেগেটিভ, m নেগেটিভ মানে থিটাটা ডেফিনেটলি 90 থেকে বড়, m নেগেটিভ মানে থিটাটা 90 থেকে হামেশা বড়। দ্বিতীয় বিষয় সি, সি আমাদের গল্পে প্লাস না মাইনাস না 0? হচ্ছে সি আমাদের গল্পে 0, y ইকুয়াল টু মাইনাস mx, তো আর কিছু নেই সাথে, আর কিছু নেই মানে সি 0। তার মানে আমাদের গ্রাফটা C0, C0 মানে না তো পজিটিভ ওয়াইকে ছেদ করছে না তো নেগেটিভ ওয়াইকে ছেদ করছে, মানে একদম অরিজিন দিয়ে যাচ্ছে। কিন্তু অরিজিন দিয়ে যাচ্ছে তো এইটাও, অরিজিন তো এটাও যাচ্ছিল, তাহলে এটার মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে স্লোপটা পজিটিভ, দ্যাটস ওয়াই গ্রাফের নেচার এরকম, এখানে স্লোপটা নেগেটিভ, দ্যাটস ওয়াই গ্রাফের নেচার এরকম, দ্যাটস ওয়াই গ্রাফের নেচার এরকম। বোঝা গেল? এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস mx এর গ্রাফ, এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস mx এর গ্রাফ। দ্যাটস ইট, দ্যাটস ইট। y ইকুয়াল টু mx প্লাস y ইকুয়াল টু mx মাইনাস c, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c, y ইকুয়াল টু মাইনাস mx মাইনাস c, y ইকুয়াল টু mx অ্যান্ড y ইকুয়াল টু মাইনাস mx। এর নেচার কীরকম? y ইকুয়াল টু mx এর স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মূলবিন্দুগামী সরলরেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশান হয়তো 11-12-এ এটাই দেখতে পাবে। এবং তার সাথে y ইকুয়াল টু মাইনাস mx, সেখানে y আর x এর মধ্যে গ্রাফ কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা, যেখানে c ইন্টারসেকশনের মানটা কত? 0। এবার এই যে y ইকুয়াল টু mx আছে না, y ইকুয়াল টু mx, এটা তো একটা সমীকরণ, একটা ইকুয়েশন, এটা y ইকুয়াল টু mx। আচ্ছা, এই সমীকরণে প্যারামিটার কারা, ভেরিয়েবল কারা? দুজন, y আর x। হ্যাঁ, y আর x দুটো ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার তোমরা পড়েছো না সেই ছোটোবেলায় 9-10-এ পড়েছিলে ভেদ চ্যাপ্টারটায়, ভেরিয়েশন, যে a প্রপোর্শনাল টু যদি b হয়, a প্রপোর্শনাল টু যদি b হয়, তাহলে সমানুপাতিক চিহ্নটা তুললে একটা কনস্ট্যান্ট আসে, a ইকুয়াল টু k ইন্টু b। আচ্ছা আচ্ছা, আমাদের এই স্ট্রেট লাইনের পুরো গল্পে এই যে m জিনিসটা, আমাদের এই পুরো স্ট্রেট লাইনে প্রত্যেকটা জায়গায় তুমি যদি দেখো, এই যে স্লোপটা, এই যে থিটাটা, এটা তো প্রত্যেকটা পয়েন্টে কনস্ট্যান্ট, এই থিটাটা সব জায়গায় কনস্ট্যান্ট, এখানেও যা থিটা, এখানেও তাই থিটা, এখানেও তাই, এখানেও তাই, থিটাটা তো সেম, একটা পার্টিকুলার গ্রাফের জন্য থিটাটা তো সেম। তাহলে থিটা সেম মানে এই যে এমটা এর একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে যদি আমরা a ইকুয়াল টু kb-কে, মানে বুঝতে পারছি, একটা সমীকরণ আছে a ইকুয়াল টু k ইন্টু b, a ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু b, যদি আমরা কনস্ট্যান্ট সংখ্যাটা তুলে দিই তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসে। এখানেও সেরকম y ইকুয়াল টু mx, যদি m একটা কনস্ট্যান্ট নাম্বার, সেটাকে আমরা তুলে দিই তাহলে এখানেও একটা সমানুপাতিক চিহ্ন আসবে। তাহলে খুব সিম্পলি y ইকুয়াল টু mxকে আমরা লিখতে পারি y প্রপোর্শনাল টু x। তাহলে এই যে গ্রাফটা, এটা যত না তুমি y ইকুয়াল টু mx ফর্মে মাথায় রাখবে, তার থেকে অনেক বেটার হয় তুমি মাথায় রাখো y প্রপোর্শনাল টু x হলে। y প্রপোর্শনাল টু x মানে y আর x এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক।
তাই যখনই তুমি দেখবে দুটো কোয়ান্টিটির মধ্যে সমানুপাতিক সম্পর্ক আছে, যখনই তুমি দেখবে দুটো কোয়ান্টিটির মধ্যে ডাইরেক্টলি সমানুপাতিক সম্পর্ক আছে, তখনই তাদের মধ্যেকার যে গ্রাফ সেটা কিন্তু স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন উইথ আ পজিটিভ স্লোপ হবে। ক্লিয়ার? ওয়াই আর এক্স দুজন দুজনের সাথে সমানুপাতিক, তাহলে তাদের মধ্যবর্তী গ্রাফ কীরকম? মূলবিন্দু স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। ওয়াই আর এক্স দুজনের মধ্যে সম্পর্ক যদি ডাইরেক্টলি সমানুপাতিক হয়, তবে তাদের মধ্যবর্তী গ্রাফ হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এর পরের গ্রাফগুলো না আমরা বারবার আর সমীকরণ দিয়ে দেখবো না, আমরা ওয়াই আর এক্সের মধ্যে সম্পর্ক দিয়ে দেখবো। এটা দেখলাম কেন? কারণ লাগে এটা। ঠিক আছে, তোমাকে একটা সমীকরণ দিয়ে দেবে ওয়াই ইকুয়াল টু 2x-4, দিয়ে তোমাকে গ্রাফ আঁকতে দেবে, আসছে তো সেখানে তোমাকে গ্রাফ আঁকতে হবে, তার জন্য সমীকরণ লাগে। বাট এরপর থেকে প্যারাবোলা, হাইপারবোলা, সেখানে আমরা এন্টায়ার সমীকরণ নিয়ে খুব একটা মাথা ঘামাবো না, কারণ বড় হয়ে যায়, সেটা লেন্দি হয়ে যায়। তার থেকে বেটার মাথা ঘামানোর জন্য আমরা ওয়াই আর এক্সকে দেখবো, যে এক্স পাল্টানোর সাথে সাথে ওয়াই কীভাবে পাল্টায়, আদৌ কি পাল্টায়, পাল্টালে কীভাবে পাল্টায়, বাড়ে না কমে, এক্স বাড়ালে ওয়াই কি বাড়ে নাকি কমে, সেগুলো নিয়ে আমরা পরের দিন দেখব। তাই একটা পয়েন্ট তুমি পেয়ে গেলে যে ওয়াই আর এক্স যখন একদম ডাইরেক্টলি সমানুপাতিক থাকে, তাহলে তাদের মধ্যবর্তী গ্রাফ মূলবিন্দুগামী সরলরেখা হয়। ঠিক হ্যাঁ, ধরো এবার এখান থেকে তোমাকে কোয়েশ্চেন দিয়েছে, এখান থেকে লিখে নাও, সুন্দর করে লিখে নাও, একদম বুঝে বুঝে ডিটেইল লইতে লিখে নাও। হয়ে গেছে? চলো তাহলে তুমি কোনো একটা সমীকরণ থেকে গ্রাফ বানানো শিখে গেছো। এবার তোমাকে যদি ওরা অঙ্ক দেয়, ধরো কীরকম অঙ্ক দিতে পারে, ধরো ওরা তোমাকে একটা সরলরেখা দিয়ে দিল, বা একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিল, সেই সমীকরণ থেকে তুমি সরলরেখাটা কী করে বানাবে। ধরো কোয়েশ্চেন নাম্বার 1, practice question number 1, y equal to 2x plus 1, y equal to 2x plus 1। আমাদের কি করতে হবে? সমীকরণ ফর্মে আছে, ইকুয়েশন ফর্মে আছে, গ্রাফ ফর্মে দেখাতে হবে। টেনে নাও x অ্যাক্সিস, টেনে নাও y অ্যাক্সিস, y equal to 2x plus 1। আচ্ছা, যেই সমীকরণটা দেবে সেটাকে আমরা না কম্পেয়ার করবো আমাদের চেনা ইকুয়েশনের সাথে। আমাদের চেনা ইকুয়েশন বলতে mx প্লাস সির সাথে। দেখো তো এম এর মান কত? 2, সির মান কত? 1। তাহলে এম এর মান 2, সির মান 1। ভাই এম এর মান 2, প্লাস 2, তার মানে সরলরেখাটা ডেফিনেটলি পজিটিভ স্লোপের মানে এরকম শেপের। হ্যাঁ, ওপর দিয়ে যেতে পারে, নিচ দিয়েও যেতে পারে, বাট এরকমই হবে, ওপর দিয়ে গেলে প্লাস সি, নিচ দিয়ে গেলে মাইনাস সি। সি চেক করতে হবে তার জন্য, সিটা দেখো পজিটিভ, দুটোই পজিটিভ, মানে আমাদের যে গ্রাফটা সেটা এরকম, যেখানে এই কোণটা হচ্ছে থিটা এবং ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ, ট্যান থিটা মানে তো স্লোপ কত? 2, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 2, এই যে এখান থেকে এই পর্যন্ত ইন্টারসেপশনটা সি, এটা কত? 1, সি ইকুয়াল টু 1। এভাবে ওরা আমাদের একটা গ্রাফের একটা সমীকরণের সাহায্যে গ্রাফ ফাইন্ড আউট করতে বলতে পারে। দ্বিতীয়, এর ঠিক উল্টোটাও বলতে পারে, যে ধরো তোমাকে ওরা বললো যে y ইকুয়াল টু 3x minus 2 একটা সমীকরণ, তাকে গ্রাফে কনভার্ট করতে, এটা আগের বারের মতোই পয়েন্টটা চেঞ্জ করছে, y ইকুয়াল টু 3x minus 2। তুমি কী করবে? এটাকে y ইকুয়াল টু mx প্লাস সির সাথে কম্পেয়ার করবে, জেনারেল তুমি যেটা চেনো। দেখো তো এম এর মান কত? 3, সির মান কত? -2 না কিন্তু -2, নেগেটিভ আছে সামনে। তাহলে যে গ্রাফটা তুমি বানাবে সেই গ্রাফটা পজিটিভ স্লোপের হবে। হ্যাঁ, পজিটিভ স্লোপ, কিন্তু তার সাথে সাথে সিটা কিন্তু প্লাস না, অর্থাৎ গ্রাফটা এরকম না, গ্রাফটাকে ঠিক নামিয়ে দাও একটু এরকম, দ্যাটস ইউর গ্রাফ। এই যে সিটা এর মান কত? -2, এবং এই যে স্লোপটা এটা 3, তাহলে এই কোণটা যদি থিটা হয়
তাহলে tan θ ইকুয়াল টু 3। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, ধরা যাক একটা সমীকরণ আছে, ধরা যাক একটা গ্রাফ আছে, সেখান থেকে আমরা সমীকরণ পাবো কী করে? ধরা যাক ওয়াই আর এক্সের মধ্যে একটা গ্রাফ আছে, এটা ওয়াই এটা এক্স। ধরা যাক ওয়াই আর এক্সের মধ্যে একটা গ্রাফ আছে সামথিং কল্ড এরকম, এখান থেকে এই পর্যন্ত ওরা বলে দিয়েছে 2, আর এই যে কোনটা এটা যদি থিটা হয় তাহলে tan θ মানে ওরা বলে দিয়েছে সামথিং 1। আচ্ছা, tan θ মানে ওরা বলে দিয়েছে 1। তাহলে প্রশ্ন হচ্ছে যে সমীকরণ কি হবে? বলছে দেখো তো, tan θ মানে 1, tan θ মানেই তো আমরা কি জানি কোনো একটা গ্রাফের স্লোপ, তার মানে স্লোপ 1। আচ্ছা, স্লোপটা পজিটিভ স্লোপ না নেগেটিভ স্লোপ, +1 না -1? তার জন্য থিটাটা চেক করতে হবে। থিটাটা দেখো তো, থিটাটা দেখো তো, বললাম না গ্রাফ এরকম হোক বা এরকম হোক, থিটা প্লাস, থিটা 90 থেকে ছোটো মানে স্লোপ প্লাস, তাহলে স্লোপের মানটা +1। ভালো কথা। ইন্টারসেপশনটা দেখো তো, ইন্টারসেপশনটা নিচের দিকে আছে 2, তাহলে ইন্টারসেপশনটা নিচের দিকে 2 শুধু লিখতাম যদি উপরের দিকে 2 থাকতো, যেহেতু নেগেটিভ ওয়াই বরাবর আছে সেজন্য -c, তাহলে -2। তাহলে একটা ইকুয়েশন আমরা কি জানি স্ট্রেট লাইনে জেনারেল ইকুয়েশন y = mx + c। m মানে কত? 1, তাহলে x, 1 × x মানে x -2, তাহলে y = x - 2, y = x - 2। দ্যাটস ইট। তো এখানেই আমাদের স্ট্রেট লাইন শেষ হলো এবং আজকের ক্লাসও আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে? এনার্জি নেই আর। এর পরের দিন স্ট্রেট লাইন কমপ্লিট, পুরোপুরি একদম যত ছিল। আজকে আমরা কী কী করলাম শোনো। গ্রাফের ইন্ট্রোডাকশান, স্লোপ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরের চ্যাপ্টারে মেকানিক্স পুরো ভরে ভরে আছে। স্লোপ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেই স্লোপ জিনিসটা পড়লাম, ডিটেইলড ওয়েতে পড়লাম। কোনো পার্টিকুলার পয়েন্টে স্লোপ বার করার জন্য কী করব, যদি আমাদের ওভারঅল গ্রাফটা স্লোপ বার করতে হয় তখন আমরা কী করব সেটা দেখলাম। এবং তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের জন্য কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে ইকুয়েশন, কোনো সমীকরণ দেওয়া থাকলে গ্রাফ ফট করে বানিয়ে ফেলতে পারবো। একটা গ্রাফ দেওয়া আছে, সমীকরণ ফট করে বানিয়ে ফেলতে পারবো, খুব ইজি। তো সেইভাবে আমরা স্ট্রেট লাইনের কাজকর্ম করতে পারবো। এর পরের দিন আমাদের গ্রাফের আর কিছু জিনিস বাকি আছে, লাইক প্যারাবোলা। আজকে যেরকম দেখলাম না যে y প্রপোর্শনাল টু যদি x হয় তখন y আর x এর মধ্যে গ্রাফ হয় মূলবিন্দু করে সরলরেখা। সিমিলারলি পরের দিন আমরা দেখবো যে y প্রপোর্শনাল টু যদি x না হয়, y প্রপোর্শনাল টু x² হয়, বা x² প্রপোর্শনাল টু y হয়, বা x প্রপোর্শনাল টু y² হয়, বা y প্রপোর্শনাল টু 1/x হয়, বা y = e⁻x, e⁻−x হয়। আলাদা আলাদা রকমের ফাংশনের জন্য গ্রাফ কীরকম দেখতে হয়, তো সেটা দেখার জন্য তোমাদের ক্লাস করতে হবে নেক্সট বৃহস্পতিবার। সেদিন আমাদের গ্রাফটা এন্টায়ারলি উইথ প্রবলেম, আমি ভালো প্রবলেম কিছু নিয়ে আসবো মেইনসের জন্য। তো উইথ প্রবলেম আমাদের পরের দিনের ক্লাস, গ্রাফের ক্লাস এন্টায়ারলি শেষ হবে। ঠিক আছে? আজকের মতো টাটা।